নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে আপনাদের পড়ে শোনাচ্ছি লরা ইঙ্গলস ওয়াইল্ডারের লিটল হাউস সিরিজের বইগুলি। এই বইগুলি বাংলায় অনুবাদ করেছেন কাজী আনোয়ার হোসেন। অলরেডি প্রথম দুটি বই অর্থাৎ লিটল হাউস ইন দ্য বিগ উডস অ্যান্ড ফার্মার বয় আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে। এবার শুরু করব তৃতীয় বই লিটল হাউস অন দ্য প্রেরি, যা প্রথম বইটির পরেই লরা ইঙ্গলস ওয়াইল্ডারের তার নিজের জীবনের উপর ভিত্তি করে। আজ পড়ব লরা ইঙ্গলস ওয়াইল্ডারের লেখা তৃতীয় বই লিটল হাউস অন দ্য প্রেরি। এই বইটির প্রথম পর্ব শুরু করছি। এই বইটিকে আমি দুটো ভাগে ভাগ করেছি। আজকের প্রথম পর্বটা পড়ব। আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার শুরু করি আজকের গল্প লিটল হাউস অন দ্য প্রেরির প্রথম পর্ব। গোটা শীতকাল ধরে মাকে বোঝালো বাবা, না, বিগ উডসে আর থাকা যায় না। চারিদিক থেকে মানুষ এসে ভিড় করছে এখানে। কান পাতলেই শোনা যায় কেউ না কেউ গাছ কাটছে ফসলের জমি বের করবে বলে। চলো আমরা পশ্চিমে গিয়ে বাসা বাঁধি। এই নির্জন জঙ্গলটা বাবারই পছন্দ ছিল, কিন্তু অনেক লোক এসে পড়ায় বন্য প্রাণীরা ভয় পেয়ে সরে যাচ্ছে দূরে। শিকার পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন এখান থেকে চলে যাওয়াই উচিত মনে করছে বাবা। কাজেই একদিন তৈরি হলো বাবা, মা, মেরি, লরা আর ছোট্ট ক্যারি। ওয়াগনে চেপে রওনা হয়ে যাবে বুনো পশ্চিমের পথে, ইন্ডিয়ানদের দেশে। এত শীতে সুন্দর ছোট্ট ছিমছাম গরম বাড়িটা ছেড়ে খোলা আকাশের নিচে পথে চলা। মা একটু আপত্তি তুলেছিল, কিন্তু বাবা বোঝালো যদি যেতে হয় এখনই রওনা হওয়ার সময়। বসন্ত এসে গেলে মিসিসিপির বরফ গলে যাবে, তখন আর নদী পার হওয়া যাবে না। তাছাড়া এখন এই বাড়িটার যা দাম পাবো পরে আর দাম পাবো না। বাড়িটা বেচে দিয়েছে বাবা, তার সঙ্গে গরু আর বাছুরটাও। ওয়াগনটায় হিরকি কাঠ দিয়ে সুন্দর ফ্রেম বানিয়ে তার ওপর সাদা ক্যানভাস মুড়ে ছাদ তৈরি করেছে বাবা। তারপর একদিন খুব ভোরে বিদায় জানাতে আসা আত্মীয় স্বজন সবার সঙ্গে হাত মিলিয়ে রওনা হলো দীর্ঘ যাত্রায়। খাট, তোশক আর টেবিল চেয়ারগুলো ছাড়া সবই তুলে নিয়েছে ওরা ওয়াগনে। বন্দুকটা বাবা এমন জায়গায় ঝুলিয়েছে যেন হাত বাড়ালেই পাওয়া যায়। দুটো বালিশের মাঝখানে রেখেছে তার বেহালার বাক্স, যেন ঝাঁকিতে কোনো ক্ষতি না হয় তার। আঙ্কেলরা ঘোড়া জুড়ে দিল ওয়াগনে। লরা আর মেরিকে গাড়িতে তুলে দিলে বাবা সাহায্য করলো মাকে উঠতে। দাদি এগিয়ে এসে ক্যারিকে তুলে দিল মায়ের কোলে। তারপর সবাই গাড়ির দুপাশে দাঁড়িয়ে একসঙ্গে বলল গুড বাই, গুড বাই। ছোট্ট বাড়িটার পাশ দিয়ে চলে গেল ওরা। জানলায় শাটার লাগানো বলে বাড়িটা দেখতে পেল না ওদের। বাড়িটার ওদের শেষ দেখা। পেপিন শহরে পৌঁছে আজ অন্য রকম লাগলো লরার। তুষার জমে আছে সবখানে। সব কটা বাড়ির দরজা বন্ধ, স্টোরের দরজাও। কিন্তু বাবা এগিয়ে গিয়ে ধাক্কা দিতেই খুলে গেল। বুনো জানোয়ারের ছাল বিক্রি করে দীর্ঘ যাত্রায় যা যা প্রয়োজন হবে সব কিনে নিল বাবা। ওয়াগনে বসে রুটি আর চিটাই গুড় দিয়ে নাস্তা সেরে নিল ওরা। তারপর বিশাল পেপিন লেকের মধ্য দিয়ে গাড়ি হাঁকালো। পুরো বরফে জমে আছে লেকের ওপর শক্ত হয়ে। আরও অনেক চাকার দাগ রয়েছে বরফে। সেই পথেই চলল ওয়াগন। পিছু পিছু আসছে ওদের বুলডগ জ্যাক। আদি অন্ত বিস্তৃত লেক পেরোতে অনেক সময় লাগলো। তারপর আবার ডাঙায় উঠে জঙ্গলের মধ্যে দিয়ে চলল ওয়াগন। বেশ কিছু দূর গিয়ে ছোট্ট একটা বাড়ি দেখে আগুন জ্বেলে নিয়ে ওতে শুয়ে রাত কাটাবে বলে থামলো ওরা। এই বাড়িতে কেউ থাকে না, প্রয়োজনে আশ্রয় নেয় মুসাফিররা। রাতে কামান দাগার মতন গুরু গম্ভীর আওয়াজে ঘুম ভেঙে গেল লরার। বিছানাটা উঠতে বসতে যাচ্ছিল, মা বলল কিছু না লরা, বরফ ফাটছে।
রাতে বাবা ওয়াগন পাহারা দেওয়ার জন্য বাইরে ঘুমিয়েছেন। সকালে নাস্তা খেতে এসে মাকে বলল, বরফ বাঁচা বেঁচে গেছি ক্যারোলিন। রাতে শুনেছ বরফ ফাটার আওয়াজ? আমরা লেকের মাঝখানে থাকতেই যদি ভাঙতে শুরু করতো ওটা। কথাটা শুনেই চোখ দুটো ছানা বড়া হয়ে গেল লড়ার। তাই তো, যদি আমরা সবাই ওই পেপিন লেকের হিমশীতল পানিতে ডুবে যেতাম। তুমি কিন্তু একজনের আত্মা চমকে দিচ্ছ চার্লস, মৃদু হেসে বলল মা। পাশ ফিরে লড়ার অবস্থা দেখে ওকে বুকে তুলে নিল বাবা। ভাবো একবার, মিসিসিপি রিভার পার হয়ে এসেছি আমরা। কেমন লাগছে তোমার আধ বটল মিষ্টি সাইডার? ভালো লাগছে বাবা। ইন্ডিয়ানদের এলাকায় এসে পড়েছি আমরা। না, এটা মিনেসোটা। আরও অনেক পথ বাকি। দীর্ঘ যাত্রা, পথ যেন ফুরায় না। সারাদিন ছোট্ট ঘোড়াগুলো যত দূর সাধ্য এগিয়ে নিয়ে থামে। বাবা মা ওয়াগন থেকে নেমে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। সকালে উঠে নাস্তা সেরেই আবার পথ চলা। কখনো বৃষ্টির কারণে নালা বা খাল পানিতে ভরে গেলে একই জায়গায় অপেক্ষা করতে হয় ওদের পর পর কয়েকদিন। অবশ্যই বেশিরভাগ খাড়ির উপর দিয়ে কাঠের ব্রিজ আছে। মিসৌরি নদীর তীরে আর কোনো ব্রিজ পাওয়া গেল না। ভেলায় চেপে পার হলো ওয়াগন। জমি কখনো সমতল, কখনো উঁচু নিচু পাহাড়ি। কখনো কাদায় আটকে যায় গাড়ির চাকা, কখনো প্রবল বৃষ্টিতে খাল পেরোনোই যায় না। এক জায়গায় ঠায় বসে থাকতে হয় 8-10 দিন। তবুও এগিয়ে চলেছে ওরা। পথেই বাদামি রঙের ঘোড়াগুলো বদলে একজন লোকের কাছ থেকে দুটো ওয়েনস্টার্ন ম্যাস্টিং নিল বাবা। মেরি আর লরা নাম রেখে দিল ওদের পেট আর প্যাটি। উইসকনসিনের বিগ উডস থেকে মিনেসোটা, তারপর আইওয়া হয়ে মিসৌরিতে এসেছে ওরা। এখন চলেছে কানসাসের দিকে। এই দীর্ঘ পথ দিনে গাড়ির পিছু পিছু দৌড়ে এসেছে জ্যাক। রাতে পাহারা দিয়েছে। চোর ডাকাত বন্য জন্তু যেন মনিবের কোনো ক্ষতি না করতে পারে। বিশার কানসাসের সমতল জমিতে প্রবল হাওয়ায় দোলে শুধু লম্বা ঘাস। চতুর্দিকে দিগন্ত পর্যন্ত কোথাও আর কিচ্ছু নেই। যেন বিরাট এক বৃত্তের ঠিক মাঝখানটায় রয়েছে ওরা। পেট আর প্যাটি সারাদিন ছুটেও পেরোতে পারে না বৃত্তের মাঝখান থেকে। পশ্চিমের আকাশ লাল হয়ে যায় সূর্য ডুবলে। ছোট্ট ক্যাম্পফায়ারে বিশাল বিস্তৃতির তুলনায় মনে হয় অকিঞ্চিতকর। ক্রমে কালো হয়ে আসে সব কিছু। ঘাসেদের কানে কানে উদাস শীষ দিয়ে যায় দমকা হাওয়া। আকাশ ভরে যায় জলজলে তারায়। মনে হয় এত কাছে যে হাত বাড়ালেই ছোঁয়া যাবে। অনেক চড়াই উতরাই পেরিয়ে চওড়া একটা খালের ধারে এসে থামলো ওয়াগন। বোঝা যাচ্ছে না কতটা গভীর। ঘোড়া দুটো পানি খেয়ে নিল, নাকে নাক ঠেকিয়ে ল্যাজ নাড়ল। ওয়াগনের ক্যানভাস টেনে নামিয়ে ভালো করে বেঁধে দিল বাবা। বিড়বিড় করে বলল, বেশি গভীর না হলেই বাঁচা যায়। ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে মেরির মুখ। গুটি সুটি মেরে শুয়ে পড়ল। নিজের সিটে বসে বাবা বলল, মাঝে কিছুটা জায়গা হোক তো ওদেরকে সাঁতার কাটতে হতে পারে। তুমি কিচ্ছু ভেবো না ক্যারোলিন, আমরা ঠিকই পার হয়ে যাব। জ্যাককে তুলে নিলে হতো না বাবা? জিজ্ঞাসা করলো লরা। বাবা কোনো জবাবই দিল না। ঘোড়ার রাশ নিয়ে ব্যস্ত। মা বলল, ওর জন্য চিন্তা নেই লরা, সাঁতার কেটেই পার হতে পারবে জ্যাক। কাদার উপর দিয়ে গাড়ি পানিতে নামলো এবার ওয়াগন। স্রোতের তোড় টের পাওয়া যাচ্ছে চাকায়। পানির কলকল শব্দ বাড়ছে ক্রমে। চোখ বন্ধ করে পড়ে আছে মেরি। স্রোতের ধাক্কায় দুলছে ওয়াগন। হঠাৎ মাটি ছেড়ে ভেসে উঠল ওয়াগনটা। হেলে দুলে ভাসমান রক্ষা করছে। চেঁচিয়ে উঠল মা, শুয়ে পড়ো, কেউ নড়বে না। ঝট করে মেরির পাশে শুয়ে পড়ল লরা। বিপজ্জনক ভাবে দুলছে ওয়াগন। মনে হচ্ছে বাঁকা হয়ে ঘুরে যাচ্ছে একদিকে। লাগামগুলো ধরো ক্যারোলিন, বাবার গলার আওয়াজ। দোল খেলো ওয়াগন। পর মুহূর্তেই ঝপাত করে পানিতে পড়লো কি যেন। লাফিয়ে উঠে বসলো লরা। ভয়ে কলিজা শুকিয়ে গেছে। বাবা নেই। দু হাতে ঘোড়ার লাগাম ধরে বসে আছে মা। সামনেই তীর দেখা যাচ্ছে না। পানিতে পেট আর প্যাটির পাশে বাবার ভেজা মাথা। এক হাতে পেটের শ্বাস ধরে টানছে সামনের দিকে। বাবার গলার আওয়াজ
অবঝা ভাবে শুনতে পাচ্ছে লরা, কিন্তু কি বলছে বোঝা গেল না। শান্ত খুশি খুশি গলায় কি যেন বোঝাচ্ছে ঘোড়াটাকে। মায়ের মুখটা ভয়ে ফ্যাকাশে। শুয়ে পড়ো লরা, বলল মা। শুয়ে চোখ বন্ধ করলো লরা, কিন্তু তারপরেও মনে হলো পরিষ্কার দেখতে পাচ্ছে তীব্র স্রোত। বাবার তামাটে রঙের দাড়ি ডুবছে ওতে, আবার উঠছে। অনেকক্ষণ পর চাকার তলায় মাটি ঠেকলো। হেসে উঠল বাবা। উঠে বসলো লরা আবার। ঝাঁকি খেতে খেতে নুড়ি পাথরের উপর দিয়ে ওয়াগনটা উঠেছে এখন ঢাল বেয়ে। বাবা দৌড়াচ্ছে পাশে আর চেঁচাচ্ছে, এই তো প্যাটি, আরো জোরে, পেট। এক টানে উঠে যাও লক্ষ্মী মেয়েরা। ঢাল বেয়ে উপরে ওঠার পর থামলো ওরা তিনজন, হাঁপাচ্ছে পাল্লা দিয়ে। খাড়ি থেকে উঠে পড়েছে ওয়াগন। আর কোনো ভয় নেই। ভিজে একেবারে চুপচুপে হয়ে গেছে বাবা। মা বলল, কি সাংঘাতিক চার্লস। আর ভয় নেই ক্যারোলিন, পেরিয়ে এসেছি, নিরাপদেই এসেছি। যাক, সব ভালো যার শেষ ভালো তার। ভিজে একসা হয়ে গেছে, বলল মা। বাবা জবাব দেওয়ার আগেই চেঁচিয়ে উঠল লরা, আরে জ্যাক কোথায়? জ্যাক কোথায় গেল? ভুলেই গিয়েছিল ওরা জ্যাকের কথা। খালের ওপারে রেখে এসেছে ওরা ওকে। এই তীব্র স্রোতের মধ্যে ও নিশ্চয়ই ওয়াগনের পিছন পিছন আসার চেষ্টা করেছে, কিন্তু কোথায়? কোথাও কোনো চিহ্ন নেই ওর। ঢোক গিলে কান্না সামলানোর চেষ্টা করলো লরা, কিন্তু ঠুকরে কেঁদে উঠতে চাইছে ওর ভেতরটা। সেই উইসকনসিন থেকে বেচারা জ্যাক ওদের অনুসরণ করে এসেছে এত দূর, অথচ ওকে ডুবে মরবার জন্য ফেলে রেখে চলে এলো ওরা সবাই এখানে। বেচারা ক্লান্ত হয়ে পড়েছিল এত পথ দৌড়ে। পাড়ে দাঁড়িয়ে অবাক ভাবে দেখছে ওকে ফেলে চলে যাচ্ছে ওয়াগন। কেউ ওর জন্য কিচ্ছু ভাবলো না। বাবা অনেক দুঃখ করলো। এত গভীর খাল আর এত স্রোত, আগে জানলে জ্যাককে গাড়িতেই তুলে নিত। কিন্তু কি আর করা যায়, এখন তো আর করবার কিচ্ছু নেই। তবুও খাড়ির তীর ধরে বহুদূর পর্যন্ত খুঁজলো বাবা ওকে। ডাকলো নাম দিয়ে, শীষ দিয়েও ডাকলো, না, কোনো লাভ হলো না। হারিয়ে গেছে জ্যাক। এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই আর। পেট আর প্যাটির বিশ্রাম নেওয়া হয়ে গেলে আবার লাগাম হাতে নিয়ে রওনা হয়ে গেল বাবা। ওয়াগনের পেছনে জ্যাকের পথে বসে রইল লরা, যদিও জানে আর কোনো দিনই দেখা হবে না ওর জ্যাকের সঙ্গে। বেশ কিছুদিন পাহাড়ি এলাকা পেরিয়ে আবার প্রেরিতে এসে পড়ল ওয়াগন। সূর্য ডুবে গেলে থামলো ওদের গাড়ি। সবাই এবার নেমে পড়লো মাটিতে। মা জিজ্ঞাসা করলো, লরা, নিশ্চয়ই স্বর্গে গেছে ও, তাই না মা? এত ভালো ছিল জ্যাক, ও স্বর্গেই তো যাবে, বলো মা। মা কি বলবে ভেবেই পেল না। বাবা বলল, হ্যাঁ লরা, ওর একটা সুব্যবস্থা নিশ্চয়ই করবেন ঈশ্বর। মনটা ভার হয়ে রয়েছে লরার। খেয়াল করলো বাবাও আজ আর মনের আনন্দে শীষ দিচ্ছে না। অনেকক্ষণ পর আপন মনেই বলল বাবা, ওর মতন এত ভালো একটা পাহারাদার ছাড়া এই বুনো এলাকায় কি করে চলবো আমরা জানি না। ঘাস খাওয়ার জন্য ঘোড়া দুটোকে একটু দূরে খুঁটির সঙ্গে বেঁধে দিল বাবা, কিন্তু প্রথমেই ওরা মাটিতে শুয়ে গড়াগড়ি দিল। যতক্ষণ না শরীর থেকে বোঝা টানবার অনুভূতি দূর হলো, ততক্ষণ এপাশ ওপাশ ফিরে আরাম করে নিল। তারপর উঠে ঘাস খেতে শুরু করলো। ওয়াগনের পাশের খানিকটা জায়গা থেকে সব ঘাস টেনে ছিঁড়ে ফেলে গোল একটা ফাঁকা জমি বের করলো বাবা। কাঁচা ঘাসের নিচে প্রচুর শুকনো মরা ঘাস রয়েছে। ওগুলোতে আগুন ধরে গেলে গোটা প্রেরি অঞ্চল জ্বলে পুড়ে খাঁক হয়ে যাবে। এবার ফাঁকা জায়গায় আগুন জ্বালালো বাবা। বালতিতে করে পানি নিয়ে এলো পাশের ঝর্ণা থেকে। মেরি আর লরাকে নিয়ে রান্নার আয়োজন শুরু করলো মা। ঘন্টা কানেক পর যখন ভাজা মাংস, কেক আর ফুটন্ত কফির গন্ধ ছুটলো, তখন জিভে পানি এসে গেল লরার। আগুনের ধারে ছড়িয়ে ছিটিয়ে বসে সাপার সারলো ওরা। পেট আর প্যাটিও তখন কচর মচর করে ঘাস চিবোচ্ছে। আধার ঘনিয়ে এসেছে চারপাশে। তারায় তারায় ঝলমল করছে আকাশ। ঘাসগুলো নুইয়ে দিয়ে শীষ কেটে বয়ে যাচ্ছে মাতাল হাওয়া। ভাবছি দু একদিন থেকে যাই এখানে, বলল বাবা। দু একদিন কেন, থেকেই যাই না এখানে। চমৎকার জুড়ি।
খাড়ির ধারে গাছে আছে কাঠের, অভাব হবে না কখনো। মনে হচ্ছে শিকারও পাওয়া যাবে এখানে প্রচুর। আর কি চাই? তুমি কি বলো ক্যারোলিন? আরো এগোলে এর চেয়ে ভালো জায়গা নাও পেতে পারি, উত্তর দিল মা। ঠিক আছে, কাল একটু ঘুরে ফিরে দেখে নি আগে, বলল বাবা। বন্দুক নিয়ে যাব, হয়তো কিছু টাটকা মাংসের ব্যবস্থাও হয়ে যেতে পারে। পাইপটা ধরে নিয়ে পাপ মেলে দিয়ে আরাম করে বসলো এবার বাবা। বাসন কোসন ছুরি কাটা ধুয়ে ফেললো মা। মস্ত একটা হাই তুললো মেরি। তার দেখা দেখি লড়াও। হঠাৎ থমকে গেল সবাই। দূর থেকে ভেসে আসছে কান্নার মতন একটা আওয়াজ, একটানা লম্বা। নেকড়ে বাঘ! মেরুদণ্ডের ভিতর দিয়ে কেমন যেন শিরশির করে উঠল লড়ার। একটা ডাক কানে এলো। নেকড়ে, বলল বাবা, 8 মাইল দূরে। যেখানে হরিণ সেখানেই থাকবে নেকড়ে। ইস, যদি যদি বলেই থেমে গেল বাবা। কিন্তু লড়া পরিষ্কার বুঝতে পারলো বাবা বলতে যাচ্ছিল, যদি জ্যাকটা থাকতো এখন। গলার কাছে কি যেন আটকে আছে মনে হলো লড়ার। জ্যাকের ভরসায় বিগ উডসের নেকড়েদের পাহারা করতো না, পরোয়া করতো না লড়া। জানতো জ্যাক ওর কোনো ক্ষতি হতে দেবে না। টু শব্দ না করে চোখ টিপে 2 ফোঁটা পানি ঝরিয়ে দিল লড়া। আবার ভেসে এলো সেই নেকড়ের ডাক, এবার আরেকটু কাছেই। এবার বাচ্চা মেয়েদের শুয়ে পড়ার সময় হয়েছে, খুশি খুশি গলায় বলল মা। মেরি উঠে ঘুরে দাঁড়ালো। মা ওর জামার বোতাম খুলছে, কিন্তু লড়া উঠে দাঁড়িয়ে স্থির হয়ে গেল। আগুনের আলোয় কিছু দেখতে পেয়েছে। মনে হলো সবুজ দুটো চোখ জ্বলে উঠল। ঘাড়ের কাছে চুল দাঁড়িয়ে উঠেছে এবার লড়ার। আর দেখতে পেল জল জলে দুটো চোখ এগিয়ে আসছে এদিকে। দেখো বাবা, দেখো, চেঁচিয়ে উঠল লড়া। নেকড়ে! মুহূর্তে অজ্ঞান থেকে বন্দুক নিয়ে ঘুরে দাঁড়ালো বাবা। তৈরি। থেমে গেছে চোখ জোড়া, নিষ্পলক চেয়ে আছে বাবার দিকে। না, নেকড়ে না, বলল বাবা। দেখো, নিশ্চিন্তে ঘাস খাচ্ছে ঘোড়াগুলো। তবে কি? জিজ্ঞাসা করলো মা। কিংবা কয়েট, বলল মা। একটা লোকড়ি তুলে নিয়ে বাবা চলল। জোরে চেঁচিয়ে ছুঁড়ে মারলো সেটা। চোখ দুটো মাটির কাছাকাছি চলে গেল। মনে হচ্ছে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত একটা বুনো জানোয়ার। বাবার বন্দুকও তৈরি, অপেক্ষা করছে, কিন্তু ছাড়লো না জন্তুটা। যেও না চার্লস, বলল মা। ধীর পায়ে ওটার দিকে এগোচ্ছে বাবা। উজ্জ্বল চোখ দুটো এগোচ্ছে বাবার দিকে। হঠাৎ ওটাকে চিনতে পেরে একসঙ্গে চেঁচিয়ে উঠল লড়া আর বাবা। পর মুহূর্তেই লড়ার ওপর ঝাঁপিয়ে পড়লো জ্যাক। লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, কিলবিল করে লড়ার সঙ্গে লড়াই করছে, জড়িয়ে ধরছে। এরপর চেটে দিল ওর গাল আর হাত। লড়ার হাত থেকে ছুটে এক লাফে বাবার কাছে চলে গেল জ্যাক, ওখান থেকে মার কাছে, তারপর আবার লড়ার করে। তুই দেখলি বেটা? হাসতে হাসতে বলল বাবা। সত্যি, বলল মা। ঠিক আছে জ্যাক, কিন্তু ভয়ানক ক্লান্ত। লড়ার পাশে শুয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। ক্লান্তিতে লাল হয়ে আছে ওর 2 চোখ। কর্নমিলের কেক খেতে দিল ওকে মা, কিন্তু খেতে পারলো না বেচারা। একবার চেটে ল্যাজ নেড়ে শুধু ভদ্রতা প্রকাশ করলো। ক্লান্তির শেষ সীমায় পৌঁছে গেছে ও। বেচারি কতক্ষণ সাঁতার কেটেছে কে জানে, বলল বাবা। হয়তো স্রোতের টানে কয়েক মাইল ভিতরে চলে গেছিল, উঠতেই পারছিল না প্রায় তীরে। তারপর যখন এসে পৌঁছলো তখন ওকে নেকড়ে বলে গাল দিয়েছে লড়া। বন্দুক উঁচিয়ে ভয় দেখিয়েছে বাবা। আহারে, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো ভুল করেছি আমরা, তাই না জ্যাক? মাথা তুলতে পারলো না জ্যাক, শুধু ছোট্ট লেজটা একটু নেড়ে জানিয়ে দিল যে সে বুঝেছে। পেট আর প্যাটিও গাড়ির ফিড বক্সের থেকে চেইন দিয়ে বেঁধে দানা খাওয়ালো বাবা। ওয়াগনের নিচে ক্লান্ত ভঙ্গিতে 3 বার পাক খেয়ে ঘুমিয়ে পড়লো জ্যাক। খাড়ির ধারে গাছে বসে কাল প্যাঁচা ডাকছে। বহু দূরে আকাশের নিচে নাক তুলে লম্বা ডাক ছাড়ছে প্রেইরির নেকড়ে বাঘ। ওয়াগনের নিচে অভ্যেস মতন মৃদু গর্জন ছেড়ে শাসাচ্ছে ওদেরকে জ্যাক। শুয়ে শুয়ে তারা দেখছে লড়া।
হঠাৎ মনে হলো বড় তারাটা ওর দিকেই চেয়ে চোখ টিপল। পর মুহূর্তেই চোখ মেলে দেখলো সকাল হয়ে গেছে। পরদিন নাস্তার পর কুঠারটা কোমরে গুজে তার পাশে বারুদ ভরা শিংটা ঝোলালো বাবা। প্যাচ বক্স থেকে বুলেট পাউন্ড রাখলো পকেটে। তারপর বন্দুকটা তুলে নিয়ে রওনা হয়ে গেল। কিছু দূর মাথা থেকে কোমর পর্যন্ত দেখা গেল। তারপর অদৃশ্য হয়ে গেল বাবা বিশাল প্রেরিতে। থালা বাসন ধুয়ে মুছে বাক্সে ভরে রাখলো লরা আর মেরি। ওয়াগানে উঠে মা বিছানাগুলো ঠিকঠাক করলো। তারপর কাপড় ধোয়ার কাজে মন দিল। লরা আর মেরি মাঠময় খেলা করে বেড়ালো। কখনো ছোটে খরগোশের পেছনে, কখনো বাদামি ডোরা কাত্তা ইঁদুরের মতন দেখতে গফারের পেছনে, কখনো আবার খুঁজে বের করে পাখির বাসা। দুপুরের রোদ চড়ে যেতে অনেক ফুল নিয়ে ফিরল ওয়াগানে। মা ওগুলো পানির ভর্তা একটা টিনের কাপে সাজিয়ে রাখলো। দুটো কর্ন কেকে চিটাগুড় মাখিয়ে দুজনকে দিল মা। ওটাই দুপুরের ডিনার। খেতে খেতে লরা জিজ্ঞাসা করলো, ইন্ডিয়ানদের তুমি পছন্দ করো না কেন মা? করি না তাই করি না, কোনো কারণ নেই, বলল মা। এটা তো ইন্ডিয়ানদেরই এলাকা, তাই না? আবার বলল লরা। পছন্দই যখন করো না তখন ওদের এলাকায় এলে কেন? কে বলেছে এটা ওদের এলাকা? বলল মা। যদিও হয়, বেশি দিন থাকতে পারবে না ওরা। ওয়াশিংটনের এক লোকের সঙ্গে কথা হয়েছে তোমার বাবার। এই অঞ্চল খুব শীঘ্রই সাদা মানুষদের বসতি গড়ার অনুমতি দেবে সরকার। এতদিনে হয়তো দিয়েও দিয়েছে, জানা যাচ্ছে না ওয়াশিংটন থেকে অনেক দূর বলে। কথা শেষ করে কাপড় ইস্ত্রি করতে শুরু করলো মা। ওয়াগনের ছায়ায় জ্যাকের কাছে শুয়ে পড়লো লরা আর মেরি। গরমে লাল জিভ বের করে হাঁপাচ্ছে জ্যাক। ঘুমে বুঝে আসছে ওর চোখ। গুনগুন করে গান গাইছে মা। চারিদিকে যত দূর চোখ যায় লম্বা ঘাস দুলছে হাওয়ায়। অনেক উপরে হালকা নীল বাতাসে ভাসছে ছোট ছোট কয়েক টুকরো সাদা মেঘ। ঘাসের মৃদু খুসখুস আর খাড়ির ধার থেকে ভেসে আসা ঝিঝির ডাক, এছাড়া কোথাও আর কোনো শব্দ নেই। খুব ভালো লাগলো লরার এই জায়গাটা। কখন ঘুমিয়ে পড়েছে জানে না লরা। চোখ খুলে দেখলো উঠে দাঁড়িয়েছে জ্যাক। ছোট্ট ল্যাজটা নাড়ছে প্রবল বেগে। উঠে বসতেই বাবাকে দেখতে পেল লরা। ফিরে আসছে। মস্ত এক খরগোশ আর দুটো মোটা তাজা মুরগি মেরে এনেছে বাবা। হাত উঁচুতে দেখালো ওদের তুলে। এক দৌড়ে বাবার কাছে চলে গেল লরা। দেশটা শিকারের ঠাসা, বলল বাবা। অন্তত 50টা হরিণ তো দেখেইছি। এছাড়া অ্যান্টিপোল, কাঠবেড়ালি, খরগোশ, প্রেরি মোরগ আর নানান জাতের পাখি, কোনো গোনাগুনতিই নেই। আর খাঁড়ির পানিতে আছে অজস্র মাছ। ওয়াগানের কাছে এসে মা বলল, যা চাই সব আছে ক্যারলে। রাজার হালে থাকা যাবে এখানে। রাতে টাটকা মাংস খেলে ওরা তৃপ্তির সঙ্গে পেট পুড়ে। বেহালাটা বের করে ধীর লয়ে মিষ্টি কয়েকটা গান গাইল বাবা। লরার মনে হলো অনেক নিচে নেমে এসেছে তারাগুলো। চুপচাপ কান পেতে শুনছে বাবার গান, আর মিটমিট করছে তাদের চোখ। পরদিন সকালে নাস্তা সেরে আবার রওনা হলো ওরা। ঠিক দুপুর বেলায় ঘোড়াগুলোকে বলল বাবা, ওয়াও! থেমে দাঁড়ালো ওয়াগন। ব্যাস ক্যারোলিন, বলল বাবা, এইখানেই বাড়ি তৈরি করবো আমরা, তুমি কি বলো? ভালোই তো, বলল মা। ফিড বক্সের উপর দিয়ে লাফিয়ে নিচে নেমে পড়লো লরা আর মেরি। চারিদিকে যত দূর দেখা যায় ঘাস আর ঘাস। একেবারে আকাশ সেখানে মাটিতে মিশেছে সেই দিগন্ত পর্যন্ত। উত্তর দিকে কাছেই খালের তীর দুপাশে ঘন হয়ে জন্মেছে বড় বড় গাছ। কিন্তু খাড়ির নিচে বলে উপরের পাতাগুলো শুধু দেখা যাচ্ছে। পূর্ব দিকের অনেক দূরে গাঢ় সবুজ ঘাসের আভাস। ওই দেখো, আঙুল তুলে মাকে দেখালো বাবা। ওটা হচ্ছে ভার্ডিগ্রিস নদী। দুজন মিলে জিনিসপত্র নামাতে শুরু করলো এবার মাটিতে। ওয়াগানে ছাতের ক্যানভাস খুলে ঢাকা হলো মালপত্র। তারপর ওয়াগান বক্সটা খুলে ফেলা হলো গাড়ি থেকে। এতগুলো দিন ওয়াগানটাই বাড়ি ছিল ওদের। এখন 4টে চাকা ছাড়া আর কিছুই থাকলো না ওটার। পেট আর প্যাটি এখনো জোড়া আছে সামনে। একটা বড় বালতি আর কুঠার নিয়ে ওয়াগানে কঙ্কালে চড়ে গেল বাবা। কোথায় গেল বাবা? অবাক হয়ে জিজ্ঞাসা করলো লরা। খাঁড়ির নিচ থেকে কাঠ কেটে আনতে গেল, জবাব দিল মা।
প্রেরির মাঝপথে দাঁড়িয়ে রয়েছে ওরা। আশেপাশে ওয়াগনের চিহ্ন মাত্র নেই। অদ্ভুত এক ভয় ভয় ভাব চেপে ধরল লরাকে। বিশাল মনে হচ্ছে জমি আর আকাশ। খুব চোটও লাগছে নিজেকে, যেন কোথাও লুকোতে পারলেও বাঁচে। বাচ্চা ক্যারিকে নিয়ে ঘাসের উপর বসলো মেরি। মার সঙ্গে ক্যানভাসের নিচে পাতলা বিছানা তৈরি করলো লরা। বাক্স পোটলা সাজিয়ে ঘর মতন বানালো জায়গাটাকে। তাঁবুর সামনে থেকে বেশ কিছুটা জায়গায় ঘাস টেনে তুলে ফেললো। বাবা কাঠ নিয়ে ফিরলো ওখানে আগুন জ্বালা হবে বলে। কাজ শেষ করে আশেপাশে একটু ঘুরে দেখতে গিয়ে একটা সরু পথ আবিষ্কার করে ফেললো লরা। দূর থেকে দেখলে বোঝার উপায় নেই যে সুড়ঙ্গের মতন একটা রাস্তা আছে ওখানে। সরু কিন্তু সোজা একটা পথ। অনেক চলাচলের ফলে শক্ত হয়ে গেছে মাটি। ঘাসের মাঝখান দিয়ে কোথাও গেছে কে জানে। কিছু দূর এগোলো লরা ওই পথ ধরে, কিন্তু ক্রমেই কমে এলো গতি। তারপর থেমে দাঁড়ালো। অদ্ভুত একরকম অনুভূতি হচ্ছে। কিসের পথ এটা? কাদের? চট করে ঘুরে দ্রুত পায়ে ফিরে চলল লরা। কোথাও কিচ্ছু নেই, তবু প্রায় দৌড়েই চলে গেল ক্যাম্পে। বাবা কাঠ নিয়ে ফিরে আসতেই পথটার কথা বলল লরা। বাবা বলল, গতকালই শিকার করতে গিয়ে দেখেছি, কিন্তু ভাবতেও পারিনি পথটা এতটা লম্বা, এত দূর পর্যন্ত এসেছে। খুব সম্ভবত ইন্ডিয়ানদের প্রাচীন কোনো ট্রেক হবে এটা। একজনকেও তো দেখলাম না, বলল লরা। ওরা নিজেরা দেখা না দিলে ওদেরকে দেখা যায় না। ছোট কেউ নিউ ইয়র্ক স্টেটে এরকম দেখেছিল? লরা পরপর কয়েকদিন ক্রিকেট ধার ধরে গাছ কেটে আনলো বাবা। এক ধারে রাখলো বাড়ি তৈরির জন্য আনা কাঠ, অন্য ধারে আস্তাবলের জন্য। যথেষ্ট পরিমাণে কাঠ আনা হয়ে গেলে শুরু হলো বাড়ি তৈরির কাজ। প্রথমে মাপ দিয়ে 4 কোণা একটা জায়গা বাছাই করলো বাবা। তারপর কোদাল দিয়ে ছোট্ট নালার মতন করে ঘরের দুপাশে দুটো লম্বা গর্ত করলো। এবার মোটা দেখে দুটো গাছ গড়িয়ে এনে শুইয়ে দিল নালা দুটোয়। এই দুটোর উপরেই তৈরি হবে গোটা বাড়িটা। আরো দুটো কাঠ বাছাই করে নালায় শোয়ানো গাছের 2 কিনারে তুলে দিয়ে একটা আয়তক্ষেত্র তৈরি করলো। এবার সবগুলো কাঠের কিনারা থেকে কিছুটা অংশ এমন ভাবে কাটলো যেন ঘুরিয়ে বসালে খাপে খাপে বসে যায়, হয়ে যায় বাড়ির ভিত। এবার শুধু গাছের গুড়িগুলোয় খাঁজ কেটে একের পর এক বসিয়ে যাও। বাবা এটাই 3 প্রস্থ গাঁথলো। তারপর যোগ দিল মা কাজে। কিন্তু আরো 2 প্রস্থ গাছের গুড়ি গাঁথার পরই ভারী একখণ্ড কাঠ তুলবার সময় হাত থেকে ছুটে গিয়ে প্রচন্ড ব্যথা পেল মা পায়ে। কয়েকদিনের জন্য বন্ধ হয়ে গেল কাজ। এরপর এক বিকেলে খুশি মনে ফিরে এলো বাবা শিকার থেকে। দূর থেকেই চেঁচিয়ে বলল, ভালো খবর, খাড়ির ওপারে মাত্র 2 মাইলে 2-1 প্রতিবেশীকে পাওয়া গেছে। তাদের সঙ্গে চুক্তি হয়ে গেছে, দুজন দুজনের কাজে সাহায্য করবে। ছেলেটা ব্যাচেলার, বলল বাবা। বলল ওর বাড়িটা পরে উঠলেও চলবে। কাচ্চা বাচ্চা আমাদের সঙ্গে আছে, তাই আগে আমাদেরটাই তোলা দরকার। কাল সকালে সাহায্য করতে আসবে। তারপর ও গাছ কেটে তৈরি হলো, আমিও যাব ওর ওখানে। খুশি খুশি গলায় বলল বাবা। কি বলো ক্যারোলিন, ওকে আসতে বলে ভালো করেছি না? খুব ভালো করেছো, জবাব দিল মা। পরদিন ভোরে এসে হাজির হলেন মিস্টার এডওয়ার্ডস। চিকন, লম্বা, গায়ের রং বাদামি। খুবই আদব তামিজের সঙ্গে মাকে বাউ করলেন, কিন্তু লরাকে বললেন, আমি টেনেসির বুনো বেড়াল। মাথায় কুনো চামড়া দিয়ে তৈরি টুপি, গায়ে ছেঁড়া খোড়া জাম্পার, পায়ে উঁচু বুট পরা। মানুষটাকে দেখেই অবাক হলো লরা। পিচিক করে তামাক চিবানোর রস উনি বহু দূরে ফেললেন। শুধু তাই নয়, যেখানে ফেলতে চান সেখানেই ফেলতে পারেন। বুকে আঙুল ঠেকিয়ে বললেন, আমার সঙ্গে কেউ পারবে না। সত্যি অনেক চেষ্টা করেও ধারের কাছে যেতে পারল না লরা। খুব দ্রুত কাজ করেন মিস্টার এডওয়ার্ডস। কাজ করতে করতে মজার মজার গল্প করেন, গানও করেন। দুজনে মিলে সারাদিনের চেষ্টায় তুলে ফেললেন চারিদিকের দেওয়াল যতটা দরকার। দেওয়ালের উপরে রাখা হলো দোচালা ছাউনি, তার উপর সরু কাঠের ফ্রেমও তৈরি হয়ে গেল। দক্ষিণের দেওয়ালে দরজা কাটা হলো, আর পূব পশ্চিমের দেওয়ালে কাটা হলো 2টো জানলার গর্ত।
কাটা গর্তের ধারে লম্বালম্বিভাবে সরু তক্তা বসে পেরেক দিয়ে আটকে দিতে হলো। বাকি ঘর হলো, বাকি থাকলো শুধু এবার ছাদ। সন্ধ্যা হয়ে আসছে। মিস্টার এডওয়ার্ড বিদায় চাইলেন, কিন্তু বাবা মা ছাড়ল না তাকে, জোর করে আটকে রাখলো। সাপার খেয়ে তারপর যেতে পারবেন। তারই জন্য বিশেষভাবে রান্না করছে আজ মা। তৃপ্তির সঙ্গে খেয়ে রান্নার প্রচুর প্রশংসা করলেন মিস্টার এডওয়ার্ডস। বাবা বের করলো তার বেহালা। বাজনা শুনবার জন্য মাটিতে শুয়ে পড়লেন মিস্টার এডওয়ার্ডস। প্রথমে লরা আর মেরির প্রিয় একটা জিপসির রাজা গানটা গাইল বাবা। বরাবরের মতোই হেসে গড়িয়ে পড়ল ওরা। এবার এমন মন মাতানো ছন্দে বেহালার সুর তুলল বাবা যে প্রথমে কনুইয়ে ভর দিয়ে মাথা তুললেন মিস্টার এডওয়ার্ডস, তারপর উঠে বসলেন, শেষে লাফ দিয়ে উঠে নাচতে শুরু করলেন। বাজনার তালে তালে হাততালি দিয়ে লরা আর মেরি পায়ে পায়ে তাল দিচ্ছে মাটিতে। দারুণ, বললেন মিস্টার এডওয়ার্ড। চমৎকার বেহালা বাজাও তুমি মিস্টার ইঙ্গলস। অনেকক্ষণ গান বাজনা নাচের পর বিদায় নিয়ে চলে গেলেন মিস্টার এডওয়ার্ডস বন্দুক হাতে করে। যাওয়ার আগে বারবার করে ধন্যবাদ জানালেন সবাইকে। বড়ই ভালো লেগেছে তার আজকের এই পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পেয়ে। পরদিন সকালেই ঘুম থেকে উঠে ঘরের মেঝে থেকে কাঠের টুকরো কুড়িয়ে বাইরে ফেলবার কাজে লেগে গেল লরা আর মেরি। বাবা ওয়াগানের সেই সাদা ক্যানভাস দিয়ে ঢেকে দিল বাড়ির ছাদ। মা বিছানা পেতে ফেলল সুন্দর করে। তারপর বাবা বলল, আপাতত এতেই সন্তুষ্ট থাকতে হবে, তবে মিস্টার এডওয়ার্ডসের ঘর আর ঘোড়াদের জন্য আস্তাবল তৈরি হয়ে গেলেই এ বাড়ির দিকে আবার মন দিতে পারবো আমি। তখন ক্যানভাস খুলে কাঠের তক্তা বসিয়ে ছাদ দেওয়া হবে, ফায়ার প্লেসে তৈরি করা হবে, খাট টেবিল চেয়ার সবই আস্তে আস্তে হবে। আচ্ছা, এখনো পর্যন্ত একটা ইন্ডিয়ানেরও তো দেখা পেলাম না, ব্যাপারটা কি বলো তো? হঠাৎ জিজ্ঞাসা করলো মা। ঠিক বুঝছি না, বাবা জবাব দিল। শিকারে গিয়ে ওদের ক্যাম্পের এলাকা দেখতে পেয়েছি, মনে হয় অন্য কোনো দিকে শিকার করতে গেছে ওরা দল বেঁধে, ফিরে আসবে শীঘ্রই। কিছুদিনের মধ্যেই আবার এসে হাজির হলেন মিস্টার এডওয়ার্ডস। দুজনের চেষ্টায় এতদিনে আস্তাবলের দেওয়াল তো উঠলই, ছাদও বানানো হয়ে গেল, দরজাটাই বাকি থাকলো কেবল। গত কদিন যাবতই নেকড়ের ডাক শোনা যাচ্ছে বেশি বেশি, তাই আজই পেট আর প্যাটিকে আস্তাবলে রাখবে বলে স্থির করেছে বাবা। চাঁদের আলোয় দরজার ফাঁকের দুপাশে দুটো খুঁড়ি গাড়ল বাবা। তারপর পেট আর প্যাটিকে আস্তাবলে ঢুকিয়ে দরজা ঘেঁষে একের পর এক কাঠের টুকরো সাজিয়ে বন্ধ করে দিল ফাঁকটা। এইবার বাবা নেকড়েদের উদ্দেশ্যে বলল, যত খুশি চেঁচাও, হাঁক ডাক ছাড়ো, নিশ্চিন্তে ঘুমাবো আমি রোজ রাতে। সকালে কাঠের টুকরো সরাতে সরাতেই অবাক হয়ে লরা দেখল পেটের পাশে চারপাশে দাঁড়িয়ে টলমল করছে একটা বাচ্চা ঘোড়া। লরা এগোতেই চোখ পাকিয়ে দাঁত বের করে ভয় দেখালো ওকে শান্তশিষ্ট পেট। কিন্তু বাবা পুরোপুরি বিশ্বাস করছে বাচ্চাটাকে আদর করতে বিনা বাধায় যাচ্ছে। লরা আর মেরি পরামর্শ করে ছোট্ট ঘোড়াটার নাম রাখলো বানি। পেটকে বেঁধে রাখা হলো বাইরের একটা খুঁটির সঙ্গে। বানি ওর মায়ের চারপাশে লাফঝাপ দেয় সারাদিন। ডিনারের পর প্যাটিকে নিয়ে বেরিয়ে পড়লো বাবা, চারপাশে কি আছে দেখবে বলে। যথেষ্ট মাংস আছে বাড়িতে, তাই সঙ্গে বন্দুকটা বাবা নিল না। খাঁড়ির পাড় ধরে সামনের দিকে অদৃশ্য হয়ে গেল ঘোড়া সহ। সন্ধে হয়ে গেল, কিন্তু ফিরল না বাবা। রাতের খাবার তৈরি করতে বসলো মা নিশ্চিন্ত মনে। ঘরের ভিতরে ক্যারিকে নিয়ে আছে মেরি। লরা লক্ষ্য করছে জ্যাককে। কি হয়েছে ওর মা? মা চোখ তুলে দেখলো এপাশ থেকে ওপাশ পায়চারি করছে জ্যাক। বোচা নাকটা কুঁচকে রাখছে, ঘাড়ের লোমগুলো বারবার খাড়া হচ্ছে, বসছে, আবার খাড়া হচ্ছে। হঠাৎ পেটে জ্বরে পা ঠুকলো মাটিতে, খুঁটিতে ঘিরে এক চক্কর লাগালো। তারপর হঠাৎ করে রেশ ছিঁড়ে যেন পালাতে চায়, তারপর থেমে দাঁড়ালো। কেমন যেন ঘোঁত ঘোঁত আওয়াজ করছে।
বাণী কাজ ঘেঁষে এলো ওর। ব্যাপার কি জ্যাক, জানতে চাইল মা। চট করে তাকালো ও মার দিকে, কিন্তু জবাব দিতে পারল না। চারপাশে যতদূর দৃষ্টি যায় তাকিয়ে দেখল মা। অস্বাভাবিক কিছুই দেখতে পেলেন না। মনে হয় কিছু না, বলল মা চিন্তিত গলায়। রান্নায় মন দিল আবার, কিন্তু একটু পরেই চোখ তুলে দেখছে চারপাশ। অস্থির ভয়ে হাঁটছে জ্যাক। ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে পেট। ঠায় দাঁড়িয়ে চেয়ে রয়েছে উত্তর পশ্চিম দিকে। হঠাৎ হুড়মুড় করে দৌড়ে হাজির হলো প্যাটি। প্রাণপণে ছুটছে। সামনে ঝুঁকে প্রায় শুয়ে রয়েছে বাবা ওর পিঠে। আস্তাবল ছাড়িয়ে চলে গেল প্যাটি। থামতেই পারল না, জোরে রাশ টানল বাবা। ফলে প্রায় বসে পড়ল প্যাটি। থরথর করে কাঁপছে বেচারা। ঘামে জপজপে হয়ে গেছে ওর গা। লাফিয়ে নামলো বাবা, নিজেও হাঁপাচ্ছে। কি হয়েছে চার্লস? জিজ্ঞাসা করলো মা। খাড়ির দিকে তাকিয়ে কি যেন দেখছে বাবা। মাও তাকালো সেদিকে, কিন্তু সবই অসম্ভব রকমের স্বাভাবিক ওদিকে। কি ব্যাপার চার্লস, এভাবে ছোটালে কেন প্যাটিকে? এতক্ষণে হাঁপ ছাড়লো বাবা। যাক, সব ঠিক আছে এখানে। আমি ভয় পাচ্ছিলাম আমার আগেই বুঝি পৌঁছে যাবে নেকড়েগুলো। নেকড়ে? চেঁচিয়ে উঠলো মা। কোথায় নেকড়ে? ভয় নেই ক্যারোলিন, বলল বাবা একটু জিরিয়ে নিয়ে। বলছি। দম ফিরে পেয়ে বলল, আমি ওকে ছোটাইনি, ও নিজেই প্রাণ ভয়ে ছুটেছে এভাবে। 50টা নেকড়ে ক্যারোলিন, এত বিশাল নেকড়ে আমি আর দেখিনি। সাপারের পর বলবো সব কথা। আমরা ঘরের ভিতরে গিয়ে খেতে পারি, বলল মা। আর দরকার নেই, বারণ করলো বাবা। যথেষ্ট সময় থাকতেই আমাদের সাবধান করবে জ্যাক। পেট আর তার বাচ্চাকে নিয়ে এলো বাবা পানি খাওয়াতে। বরাবর খাঁড়ি থেকে পানি খাইয়ে আনে, কিন্তু প্যাটিকে আজ পানি খাওয়ালো ওয়াশ টাব থেকে। প্যাটিকে আচ্ছা মতন দলাই মালাই করে কটাকে আস্তাবলে ভরে দরজার ফাঁক বন্ধ করে দিলে এবার বাবা। অন্ধকার হয়ে গেছে। খাওয়ার সময় আগুনের ধারে বসে লরা আর মেরি ক্যারিকে নিয়ে। লরার পাশে বসে আছে জ্যাক। খাড়া হয়ে রয়েছে তার কান দুটো। মাঝে মাঝে উঠে একবার ঘুরপাক করছে, আবার বসছে। ঘাড়ের লোম এখন আর খাড়া নেই, চাপা গর্জনও নেই কণ্ঠে। সাপার খেতে খেতে বলল বাবা কি ঘটেছে। আরও কয়েকজন প্রতিবেশী পাওয়া গেছে। খাড়ির দুই পাশে বসতি করেছে মানুষ। 3 মাইলও হবে না। বাড়ি বানাচ্ছে একজন, সঙ্গে তার স্ত্রীও রয়েছে, মিস্টার অ্যান্ড মিসেস স্কট। চমৎকার মানুষ ওরা। ওদের ছেড়ে মাইল 6 এগিয়ে আরও 2জন অবিবাহিত লোকের সন্ধান পাওয়া গেছে। ছোট্ট একটা ঘর বানিয়েছে ওরা দুজনে জমির সীমানায়। যেন অর্ধেকটাই জমি পড়ে, অর্ধেকটা তার। একই বাড়িতে থাকে ওরা, যে যার জমিতে। ঘরের মাঝখানে চুলো জেলে রান্না হয়, খায় একসঙ্গেই। উসখুস করে উঠল লরা, এখনো নেকড়ের কথা আসছে না বলে। সেই অবিবাহিত দুজনের কাছেই জানা গেল ওরাও মানুষ। যে এই অঞ্চলের বসতি করেছে তা ওরা কল্পনাও করতে পারেনি। ইন্ডিয়ানরা ছাড়া আর কাউকেই দেখতে পায়নি ওরা এতদিনে। বাবাকে পেয়ে তো ওরা খুশি হয়েছে দারুণ। আর এতই আদর আপ্যায়ন করলো যে ইচ্ছার বিরুদ্ধেই অনেক বেশি সময় থাকতে হলো ওখানে। ওখান থেকে আরো কিছু দূর এগিয়ে একটা জমি পাওয়া গেছে। জমিটা উঁচু। সাদা মতন একটা কিছু দেখতে পেল বাবা খাড়ির নিচে খালের পাড়ে। কাছে গিয়ে দেখা গেল ওটা একটা ওয়াগনের সাদা ঢাকনা। ভিতরে স্ত্রী আর 5 বাচ্চা নিয়ে এক লোক। ওরাও এসেছে আইওয়া থেকে। একটা ঘোড়া অসুস্থ হয়ে পড়ায় খালের ধারে নেমে ক্যাম্প করেছে। ঘোড়াটা ভালো হয়ে উঠেছে এখন, কিন্তু ওরা নিজেরাই জ্বরে পড়ে গেছে। বড় 5 জন এতই অসুস্থ যে উঠে দাঁড়াবার ক্ষমতা পর্যন্ত নেই। ওদের পরিচর্যা করার জন্য রয়েছে শুধু মেরি আর লরার সমান একটা ছেলে আর একটা মেয়ে। ওদের জন্য যতটুকু করা সম্ভব করে ফিরে এলো বাবা সেই ব্যাচেলর দুজনের কাছে। তক্ষুনি ছুটল ওরা ওদের পারিবারিক সব উঁচু জমিতে নিয়ে আসবার জন্য। খাল পাড়ের বদ হাওয়া থেকে দূরে সরে গেলে খুব তাড়াতাড়ি সেরে যাবে জ্বর। অনেক দেরি করে ফেলেছি, তাই রাস্তা কমাবার জন্য কোনাকুনি বাড়ির দিকে রওনা হলো বাবা প্রেরির মধ্য দিয়ে। প্যাটিকে হাঁটিয়ে নিয়েই এগোচ্ছিল।
হঠাৎ কোত্থেকে এক দঙ্গল নেকড়ে বাঘ এসে হাজির। বাবা পড়ে গেল ওদের মাঝখানে। বিরাট নেকড়ের পাল, কমপক্ষে 50টা তো হবেই, আকারেও সাধারণ নেকড়ের প্রায় দ্বিগুণ। খুব সম্ভব এগুলোকেই বাফালো উলফ বলে। বাপরে বাপ, এত বড় নেকড়ে বাঘ আমি জীবনেও দেখিনি। এক একটা 3 ফুট উঁচু তো হবেই। বড় সড়ো, আর মাথার চুল খাড়া হয়ে গেল দেখে আমার। বন্দুকটাও নাওনি, বলল মা। না নিয়ে বোধহয় ভালোই করেছিলাম। একটা বন্দুক দিয়ে 50টা নেকড়েকে সামাল দেওয়া সম্ভব ছিল না, আর প্যাটিও দৌড়াতে পারতো না ওদের সঙ্গে। কি করলে তখন? কিচ্ছু না, বলল বাবা। দৌড় দেওয়ার তালে ছিল প্যাটি। আমি অনেক কষ্টে ঠেকিয়ে রাখলাম ওকে, কারণ আমি জানি এখন দৌড় দিলেই আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে সব কটা নেকড়ে। রাশ টেনে রেখে যেমন হাঁটছিলাম তেমনই হাঁটতে বাধ্য করলাম ওকে। সর্বনাশ! তারপর? রুদ্ধশ্বাসে বলল মা। উফ, কি বলবো, লাখ টাকা সাথলেও কেউ আমাকে দিয়ে আবার এই কাজ করাতে পারবে না। ক্যারোলিন, ওরকম নেকড়ে আমি জীবনেও দেখিনি। মস্ত বড় একটা ছুটছিল পাশাপাশি, ঠিক আমার পায়ের সমান সমান। ইচ্ছে করলে ওর পাঁজরে লাথি লাগাতে পারি, এত কাছে। আমাদের প্রতি বিন্দু মাত্র আগ্রহ দেখালো না ওরা, কোনো পাত্তাই দিল না। সম্ভবত কোথাও থেকে ভর পেট খেয়ে ফিরছিল ওরা। তারপর চারপাশে চলছে এতগুলো নেকড়ে, নিজেদের মধ্যে খেলা করছে, লাভ ঝাঁপ দিচ্ছে, ঠিক যেন একদল পোষা কুকুর। কি সাংঘাতিক! আবার বলল মা। হাঁ করে বাবার দিকে চেয়ে রয়েছে লড়া, খাওয়া ভুলে। বুকের ভেতর ধুক ধুক করছে, লাফাচ্ছে হৃৎপিণ্ডটা। শুনছে তো না, গিলছে যেন বাবার কথা। থর থর করে কাঁপছে প্যাটি, ঘাম ছুটে গেছে সারা দেহ থেকে, এমন ভয় পেয়েছে। আমিও ভাবছি, কিন্তু কিছুতেই ওকে দৌড়ে পালাতে দিলাম না। নেকড়ে পালের মাঝখানে বাধ্য করলাম ওকে হাঁটতে। সিকি মাইলের মতন চললাম এইভাবে। তারপর খাঁড়ির ধারে এসে হঠাৎ বাঁ দিকে ঘুরে নিচে নেমে গেল ওদের নেতাটা। বাকিগুলোও নেমে গেল ওর পেছনে পেছনে, বোধহয় পানি খেতে গেল। শেষ নেকড়েটা চোখের আড়াল হতেই আমার ইশারা পেয়ে ছুট লাগালো প্যাটি। এমনই দৌড়লো যে বাড়ি ফিরেও থামাতে পারছিলাম না। সারাক্ষণ ভয়ে ভয়ে ছিলাম, খাড়ের তীর ঘেঁষে দৌড়ে ওরা যদি সোজা এদিকে এসে যায়। একটু ভরসা পাচ্ছিলাম যে বন্দুক রয়েছে তোমার কাছে, ঘরে ঢুকতে পারতো না নেকড়ে, কিন্তু পেট আর বানি তো ছিল বাইরে। ওদের রক্ষার ব্যবস্থা করতে পারতাম, বলল মা। জ্যাকি আগাম জানিয়ে দিত বিপদের কথা। তা ঠিক, কিন্তু আমি তখন যুক্তি বুদ্ধির বাইরে ছিলাম। ওরা তোমাদের কোনো ক্ষতি করতো না, কারণ পেট ভরা ছিল ওদের। ক্ষুধার্ত থাকলে তো আমাকেই। ওই দেখো কত বড় চোখ! লড়ার দিকে বুড়ুর ইঙ্গিত করে দেখালো মা। চট করে সামনে নিল বাবা। লড়া আর মেরিকে সাহস দেওয়ার জন্য বলল, যাক, সব ভালো যার শেষ ভালো তার। ওরা এখন এখানে বহু দূর, বহু মাইল দূরে চলে গেছে, তোমাদের আর ভয় পেতে হবে না। ওরা তোমাকে আক্রমণ করলো না কেন বাবা? জিজ্ঞাসা করলো লড়া। ঠিক জানি না লড়া, মাথা নাড়লো বাবা। মনে হয় এতই ঠেসে খেয়েছিল যে আরো খাওয়ার কথা ভাবতেই গা বমি বমি করছিল ওদের। ওরা আসলেই যাচ্ছিল খালের ধারে পানি খেতে, কিংবা হয়তো খেলায় মত্ত ছিল বলে খেয়ালই করতে পারেনি আমাদের। হয়তো আমার কাছে বন্দুক নেই দেখে বুঝে নিয়েছে আমি ওদের কোনো ক্ষতি করতে পারবো না, কাজেই আমাকে গুরুত্ব দেওয়া ওদের কোনো দরকারই ছিল না। অস্থির পায়ে আস্তাবলের ভিতর হেঁটে বেড়াচ্ছে পেট আর প্যাটি। ক্যাম্প ফায়ারের চারপাশে এক চক্কর ঘুরে এলো জ্যাক। তারপর থেমে দাঁড়িয়ে নাক উঁচু করে বাতাস শুকলো, কান খাড়া করলো কোনো আওয়াজ শুনবার চেষ্টায়। লড়া দেখলো আবার ঘাড়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে জ্যাকের। ছোট্ট মেয়েদের শুতে যাওয়ার সময় হয়ে গেছে, বলে উঠল মা। থালা বাসন না ধুয়েই ঘরের ভিতর নিয়ে গেল লড়া আর মেরি আর ক্যারিকে। ওদেরকে চুপচাপ বিছানায় শুয়ে থাকতে দেখে বাবা এবার ধোয়া মোছার কাজ সারতে বেরিয়ে গেল। চোখ মেলে শুয়ে আছে লড়া, পরিষ্কার দেখতে পেল। দরজায় টাঙানো লেপ সরিয়ে বন্দুকটা তুলে নিল বাবা। বাড়ির টুং টাং আওয়াজে বাসন পেয়ালা ধোয়ার গন্ধ আসছে। এ বাড়ির চার দেওয়াল নিরাপদ, কিন্তু দরজা এখনো তৈরি হয়নি। দরজার ফাঁক বন্ধ হয়েছে শুধুমাত্র লেপ ঝুলিয়ে। লড়া ভাবছে, লেপ সরিয়ে একটা নেকড়ে কি ঢুকতে পারবে না? ওরা ওখানে কতটাই বা নিরাপদ? অনেকক্ষণ পর লেপ সরিয়ে পা টিপে ঢুকলো মা।
বাবাও ফিরে এসে বিছানায় শুলো। জ্যাক শুয়ে পড়ল ঠিক দরজার সামনে, কিন্তু পায়ের উপর চিবুক রাখলো না আজ। মাথা উঁচু করে রেখেছে আর কান খাড়া। এতক্ষণে কিছুটা নিশ্চিন্ত হলো লরা। কাছে পিঠে নেকড়ে এলেই ঘেউ ঘেউ করবে জ্যাক। হঠাৎ সোজা হয়ে উঠে বসলো লরা বিছানার উপর। ঘুমিয়ে পড়েছিল ও, কেন জেগে গেল বলতে পারবে না। জানলা আর দেওয়ালের ফাঁক ফোকর দিয়ে চাঁদের আলো ঢুকছে ঘরে। অন্ধকার নেই আর। জানলার ধারে দাঁড়িয়ে আছে বাবা, হাতে বন্দুক। লরার ঠিক কানের পাশেই ডেকে উঠল একটা নেকড়ে। এক ঝটকায় সরে গেল লরা দেওয়ালের পাশ থেকে। হাত পা ঠান্ডা হয়ে গেছে। চট করে মাথা ঠেকালো মেরি লেপ দিয়ে। গড় গড় আওয়াজ করছে জ্যাক। দাঁত দেখাচ্ছে দরজায় টাঙানো লেপটাকে। চুপ থাকো জ্যাক, বলল বাবা। বাড়ির চারপাশ থেকে আসছে নেকড়ের ডাক, ভয়ঙ্কর। মনে হচ্ছে পথ খুঁজছে ওরা বাড়ির ভেতরে ঢুকবার জন্য। নিজের অজান্তেই দাঁড়িয়ে পড়ল লরা। ছুটে বাবার কাছে যাওয়ার ইচ্ছাটা জোর করে দমন করলো, কারণ ও জানে এখন তাকে বিরক্ত করা ঠিক না। ওকে দেখতে পেল বাবা, স্থানুর মতন দাঁড়িয়ে আছে। দেখবে লরা? নরম গলায় জানতে চাইল বাবা। ওকে মাথা ঝাঁকাতে দেখে বলল, এদিকে এসো। জানলার জন্য কাটা গর্ত দিয়ে দেখলো ওরা চাঁদের আলোয় গোল হয়ে বসে আছে ওরা। কাছেই ওরাও দেখতে পাচ্ছে লরাকে পরিষ্কার। এত বড় নেকড়ের দল আগে দেখেনি লরা। সবচেয়ে বড়টা ওর চেয়েও লম্বা, এমনকি মেরির চেয়েও। ধক ধক করে জ্বলছে তাদের সবুজ চোখ। বিরাট, ফিসফিস করে বলল লরা। হ্যাঁ দেখো, লোমগুলো কেমন চকচক করছে। বাড়ির ওপাশেও আছে আরো এতগুলো। আকাশের দিকে নাক তুলে ধাড়ি নেকড়েটা লম্বা ডাক ছাড়ল। সঙ্গে সঙ্গে একসঙ্গে ডেকে উঠলো বাকি সব কটা। আস্তা বলে ভয়ে চেঁচাচ্ছে আর দৌড়াদৌড়ি করছে পেট আর প্যাটি। এবার যাও ছোট্ট আধবোতল, শুয়ে পড়োগে। জ্যাক আর আমি জেগে আছি, কোনো ভয় নেই। বিছানায় গেল বটে লরা, কিন্তু ঘুমোতে পারল না। দেওয়ালের দিকে ওপাশে ফোঁস ফোঁস নিঃশ্বাস ফেলছে নেকড়েরা। মাটি আঁচড়াচ্ছে পেছনের পায়ে। দেওয়ালের ফাঁক ফোকরে নাক ঢুকিয়ে গন্ধ শুকছে। আবার একবার ডেকে উঠল ধাড়ি নেকড়েটা। জবাব দিল সবাই মিলে সমবেত কণ্ঠে। এবার এপাশে জানলা, একবার ওপাশে জানলার দিকে দাঁড়াচ্ছে বাবা নিঃশব্দে। জ্যাক পায়চারি করছে দরজায় টাঙানো লেপের সামনে। যতই হাঁক ডাক করুক, ভিতরে ঢোকবার সাধ্য নেই নেকড়েগুলোর। ভাবতে ভাবতেই ঘুমিয়ে ঢলে পড়ল লরা। সকালে উঠে দেখা গেল চলে গেছে নেকড়ের পাল। সেই দিনই খাঁড়ি থেকে কাঠ কেটে এনে যন্ত্রপাতি নিয়ে বসে গেল বাবা শক্ত পক্ত একটা দরজা বানাবে বলে। লেপ দিয়ে আর চলছে না। সহকারী হিসেবে লরাও পরিশ্রম করলো অনেক। বিকেল নাগাদ তৈরি হয়ে গেল চমৎকার একখানা ওক কাঠের দরজা। পরদিন শিকারে গেল বাবা, মাংস শেষ হয়ে গেছে বলে। তারপর দিন তৈরি হয়ে গেল আস্তাবলের দরজা। ব্যাস, সবাই এখন নিরাপদ। আস্তাবলের দরজায় তালা দিয়ে রাখলো বাবা। ঘোড়া চুরি যাওয়ার আর ভয়ও থাকলো না। বাবা বলল, দাঁড়াও, এডসওয়ার্ডসের বাড়ি তোলা হয়ে গেলেই সুন্দর একটা ফায়ার প্লেস বানিয়ে দেবো তোমাকে ক্যারোলিন। তখন ঘরেই রান্না করতে পারবে। খালের পাড় থেকে ওয়াগন ভরে কাঠ কুড়িয়ে আনতে শুরু করলো বাবা। একদিন মেরি আর লরাকেও নিয়ে গেছিল, কিন্তু খাড়ির নিচে গুমোট গরম আর মশার প্রকোপ দেখে আর ওদের যাওয়া হয়নি। যথেষ্ট পাথর জমা হয়ে একদিন কাদা মাটি গুলে চিমনি আর ফায়ার প্লেস গাঁথার জন্য তৈরি হলো বাবা। ঘরের যেদিকে দরজা ঠিক উল্টো দিকের দেওয়াল ঘেঁষেই ঘরের বাইরে কাদা দিয়ে পাথর গেঁথে ফায়ার প্লেস আর চিমনি বানিয়ে ফেললো বাবা। তারপর ভেতর থেকে নিচের দিকের কয়েকটা গাছের গুঁড়ি কয়েক ফুট কেটে দিতেই দেখা গেল চারকোনা ফায়ার প্লেস। মাঝখানে দাঁড়ালো চিমনির ফাঁক, যেটা দিয়ে আকাশ দেখা যায়। গাছের কাটা অংশের দুদিকে দুটো তক্তা পেরেক ঢুকিয়ে বসিয়ে দিল তার উপর আরেকটা তক্তা। সমান্তরাল করে রাখলো বাবা। ব্যাস, সুন্দর একটা তাকও হয়ে গেল। সেই তাকের ওপর মা আর চীনা পুতুলটা দিতে মনে হলো যেন হেসে উঠল ঘরটা। এখন থেকে ঘরেই রান্না করতে পারবে মা। বাইরের রোদ আর হাওয়ায় গলদঘর্ম হতে হবে না।
নতুন ফায়ার প্লেসে মুরগি রোস্ট করলো মা। সেই দিন থেকে সবাই ঘরের ভিতর খেতে শুরু করলো। বাবাও ঝটপট মোটা গাছের গুঁড়ি বসিয়ে কয়েকটা চেয়ার বানিয়ে ফেললো। দুটো ওক কাঠের তক্তা জুড়ে তৈরি করে ফেললো টেবিল। কুঠার দিয়ে যতটা সম্ভব মসৃণ করলো বাবা তক্তাগুলো। তবুও যেটুকু এবড়ো খেবড়ো থাকলো সেটা ঢাকা পড়ে গেল মা ওটার উপর একটা পরিষ্কার টেবিল ক্লথ বিছিয়ে দিতেই। এবার বাকি থাকলো ঘরের ছাদ থেকে ক্যানভাস সরিয়ে তক্তা বসানোর কাজ। তারপর মেঝেটা হয়ে গেলেই সত্যিকারের একটা সুন্দর বাড়ি বলা যাবে এটাকে। আবার খাড়ি থেকে কাঠ কেটে আনতে শুরু করলো বাবা। একদিন শিকার করতে তো গেল, আর নিয়ে এলো 2 দিনের মতন কাঠ। সেই কাঠ চিড়ে তৈরি করলো তক্তা। তারপর একদিন মিস্টার এডওয়ার্ডসের কাছ থেকে কিছু পেরেক ধার নিয়ে শুরু করলো ছাদের কাজ। মাপ জোক আগেই সেরে রেখেছিল বাবা, তাই পেরেকগুলোয় মেরে মেরে তক্তা বসানোর বেশি সময় লাগলো না। একটা তক্তার উপর পরের তক্তাটা সামান্য চিড়েই দিয়েছে বাবা, যাতে প্রবল বৃষ্টিতে এক ফোঁটা পানিও ভেতরে না ঢোকে। উচ্ছ্বাসিত প্রশংসা করলো মা বাবার তৈরি ছাদের। বাবা হেসে বলল, দাঁড়াও, মেঝেটা তৈরি হয়ে গেলেই তোমাদের জন্য চমৎকার একটা খাট বানিয়ে দেবো। সত্যি একদিনই তৈরি হয়ে গেল মেঝে। বন্ধ হয়ে গেল দেয়ালের ফাঁক ফোকর, জানলায় লেগে গেল পাল্লা। বৃষ্টি আর ঢোকার কোনো সম্ভাবনাই রইল না। সেই দিন অনেক রাত পর্যন্ত মনের আনন্দে বেহালা বাজালো বাবা। গান গেয়ে শোনালো মাকে, লড়াকে, মেরিকে। বাইরে জলজল করছে আকাশ ভরা তারা। প্রেরির লম্বা ঘাসে ঢেউ তুলে বয়ে যাচ্ছে জোর হাওয়া। খাড়ির ওদিক থেকে ভেসে আসছে নাইটাঙ্গেলের মিষ্টি ডাক। একদিন সত্যি দুজন ইন্ডিয়ানকে দেখতে পেল লরা। সকালে বন্দুক নিয়ে শিকারে গেছে বাবা। অনেক কাকুতি মিনতি করে আর লাভঝাপ করেও জ্যাক বাবাকে রাজি করাতে পারেনি। বাবা বলছে, না জ্যাক, বাড়ি পাহারা দিতে হবে তোমাকেই। একটা চেইন দিয়ে ওকে আস্তাবলের সঙ্গে বেঁধে রেখেছে। মেয়েদের বলেছে ওকে ছেড়ে দিও না কিন্তু। অভিমানে শুয়ে পড়লো জ্যাক। চোখ ফিরিয়ে নিল অন্যদিকে। বাবা চলে যাওয়া দেখবে না ও। থেকে থেকেই কুই কুই আওয়াজ করছে সে গলা দিয়ে। লরা ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো অনেক, কিন্তু কাজ হলো না। শুধু অভিমানী হলো এই কথা নয়, আসলে চেন দিয়ে বেঁধে রেখেছে এটাই জ্যাকের খুব অপমান বোধ হলো। সারাটা সকাল ওর মান ভাঙানোর চেষ্টা করলো মেরি আর লরা। পিঠে হাত বুলিয়ে দিয়ে, এর পেছনটা চুলকে দিয়ে, কিন্তু জ্যাকের মন ভালো হলো না। ওদের হাত একটু চেটে দেয় বটে, কিন্তু পরের মুহূর্তেই বিষম চিত্তে কুই কুই করে। হঠাৎ উঠে দাঁড়িয়ে রাগী গর্জন ছাড়লো জ্যাক। ঘাড়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে। চমকে ওর দৃষ্টি অনুসরণ করে মেরি আর লরা দেখতে পেল অর্ধনগ্ন দুজন ইন্ডিয়ানকে। ট্রেইল ধরে হেঁটে আসছে এদিকে। মাথার পিছনে টিকির মতন লম্বা চুল, হাতে গোঁজা রয়েছে পাখির পালক, চোখ জোড়া কালো চকচকে। অনেক কাছে চলে এলো ওরা। তারপর বাড়ির ওপাশে আড়াল হয়ে গেল, যেখানে আবার দেখা যাবে ওদের। সেদিকটায় চোখ রেখে বসে থাকলো লরা আর মেরি। কিন্তু বেশ কিছুক্ষণ চেয়ে দেখেও আর দেখা গেল না কাউকে। হাত পা ঠান্ডা হয়ে এলো লরার, যখন বুঝলো কেন ওদের আর দেখা যাচ্ছে না। ওরা ঢুকে পড়েছে বাড়িতে। মা আর ক্যারি আছে তো ওখানে। তাকিয়ে থরথর করে কাঁপছে মেরি। চেইন ছিঁড়ে ফেলবার চেষ্টা করছে জ্যাক। দাঁত বেরিয়ে পড়েছে রাগে। বাড়ির দিক থেকে কোনো শব্দই নেই। মা আর ক্যারির কি হলো? ফিসফিস করে জিজ্ঞাসা করলো লরা। জানি না রে, জবাব দিল মেরি কাঁপা গলায়। জ্যাককে ছেড়ে দিই, বলল লরা। ওদের ছিঁড়ে খেয়ে ফেলবে জ্যাক। বাবা বারণ করে গেছে, বলল মেরি। বাবা তো আর জানবে না যে ইন্ডিয়ানরা আসবে, যুক্তি দেখালো লরা। কিন্তু মানা করছে ওকে ছাড়তে। বলতে বলতে প্রায় কেঁদেই ফেললো মেরি। আমি চললাম মার কাছে, মার হয়তো সাহায্য দরকার। কথাটা বলেই দৌড়ের ভঙ্গিতে দুপা বাড়ালো লরা। হাঁটার ভঙ্গিতে এক পা করে, তারপর এক ছুটেই ফিরে এলো আবার জ্যাকের কাছে। কিন্তু যখন মনে পড়লো ওখানে একা রয়েছে মা ক্যারিকে নিয়ে, তখন 2 হাত মুঠি পাকিয়ে সাহস সঞ্চয় করে আবার ছুট লাগালো বাড়ির দিকে। ওর পেছনে পেছনে আসছে মেরি। দরজার কাছে এসে দেখতে পেল লরা চুলোর ধারে দাঁড়িয়ে রয়েছে। লোক দুটো। পশুর চামড়া দিয়ে ঢাকা রয়েছে কোমরের কিছুটা অংশ, আর পায়ে রয়েছে মোকাসিনের জুতো।
বস্ত্র বলতে প্রায় কিছুই নেই গায়ে। চুলোর দিকে ঝুঁকে কি যেন রান্না করছে মা, পাশেই ক্যারি। ভয়ঙ্কর দুর্গন্ধ নাকে আসতেই যেন ধাক্কা খেয়ে থেমে গেল লরা। ওদের গা থেকেই আসছে এই বিশ্রী গন্ধ। দুজনের কোমরের দুপাশেই গোজা রয়েছে একটা করে ছোরা আর একটা করে কুঠার। গর্বের ভঙ্গিতে বুকের ওপর ভাঁজ করে রেখেছে ওরা দুই হাত। চট করে খাড়া করে রাখা একটা তক্তার আড়ালে লুকিয়ে পড়ল লরা। শুনতে পেল চুলোর ওপর চড়ানো হাঁড়ির ঢাকনা খুলল মা। ইন্ডিয়ানরা বসে পড়লো মেঝেতে, খাচ্ছে। তক্তার আড়াল থেকে একটা চোখ বের করে দেখলো লরা। কর্নব্রেড খাচ্ছে ওরা হাপুস হুপুস করে। সব শেষ করে মেঝে থেকে খুঁটে তুলে মুখে দিল। জ্যাকের শিকলের অস্পষ্ট ঝনঝন শব্দ শুনতে পাচ্ছে লরা। এখনো ও চেষ্টা করে চলছে বাঁধন মুক্ত করার জন্য নিজেকে। খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো ইন্ডিয়ান দুজন। একজন কর্কশ্বরে কি যেন বলল। বড় বড় চেয়ে রইল মা, কিচ্ছুই বলল না। এবার ঘুরে দাঁড়িয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল ওরা। লম্বা শ্বাস ছাড়লো মা। দুই হাত জড়িয়ে ধরলো লরা আর মেরিকে। জানলা দিয়ে দেখে যাচ্ছে যে রেল ধরে পশ্চিম দিকে চলে যাচ্ছে ওই ইন্ডিয়ানরা। লরা টের পেল সর্বাঙ্গ কাঁপছে মায়ের। ধপ করে বসে পড়লো বিছানায়। শরীর খারাপ লাগছে মা? জিজ্ঞাসা করলো মেরি। না, মাথা নাড়ল মা। ওরা চলে গেছে বলে বাঁচলাম। বড় বিশ্রী গন্ধ ওদের গায়ে। ওয়াক থু বলল লরা। কাস্কের চামড়া পড়েছিল বলে ওরকম গন্ধ, মা বলল। ছি, ভালো করে শুকায়নি চামড়াগুলো এখনো। এবার উঠে পড়লো মা। ডিনার তৈরি করতে হবে। একটু পরেই এসে পড়বে বাবা। মেরি, তুমি লড়কি নিয়ে এসো। লরা, তুমি টেবিল পাতো। থালা বাসন ছুরি কাটা সাজিয়ে রাখলো লরা টেবিলে। এমন সময় ফিরে এলো বাবা। দুই বোন ছুটে গিয়ে ধরলো বাবার দুই হাত। একই সঙ্গে কথা বলছে দুইজন। আরে আরে, ব্যাপার কি? ওদের চুল এলো মইলো করে দিল বাবা। হ্যাঁ, ইন্ডিয়ান? তাহলে ইন্ডিয়ানই দেখতে পেলে লরা? আমিও দেখেছি। এই তো কিচ্ছুটা পশ্চিমে ওদের ক্যাম্প আছে একটা। এখানে এসেছিল নাকি ক্যারোলিন? হ্যাঁ চার্লস, দুজন, বলল মা। তোমার তামাক সব নিয়ে গেছে। এক গাদা কর্নব্রেড খেয়ে গেছে। আঙুল দিয়ে কর্নমিল দেখিয়ে আমাকে ইশারা করলো রান্না করার জন্য। ওদের না খাইয়ে উপায় ছিল না, যা ভয় পেয়েছিলাম। ঠিক করেছো তুমি ক্যারোলিন, বাবা বলল। ইন্ডিয়ানদের শত্রু না বানানোই ভালো। উফ, কি গন্ধ রে বাবা। কাস্কের কাঁচা চামড়া পরে এসেছিল, বলল মা। পোশাক বলতে ওই কোমরে জড়ানো চামড়াটুকুই। ভয়ানক বোটকা, আরো ঘন ছিল নিশ্চয়ই তখন। আরে বাবা, আমাদের অর্ধেক কর্মিল ধসিয়েই দিয়ে গেছে বেটারা। সব কিচ্ছু ভেবো না ক্যারোলিন, আমাদের এখনো যা আছে তার যথেষ্ট। তাছাড়া এই দেশময় দৌড়ে বেড়াচ্ছে অঢেল তাজা মাংস। আমাদের আর ভয় কি? আর তোমার তামাক? আরে দূর, কতদিন তামাক না ফুকলে কি হয়? ইন্ডিপেন্ডেন্স ডেতে শহরেতে যাচ্ছি কিছুদিনের মধ্যে। ওখান থেকে কিনে আনা যাবে 1 বস্তা। হাসলো বাবা। এদের সঙ্গে সদ্ভাব রেখে চলাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। নাইলে এক রাতে হয়তো ঘুম থেকে জেগে দেখবো এক দঙ্গল পিসা। থেমে গেল বাবা। কি বলতে যাচ্ছিল বারবার জিজ্ঞাসা করেও জানতে পারলো না লরা, কারণ ওদিক থেকে মাথাটা সামান্য নেড়ে বারণ করেছে মা। চলো তো মেরি আর লরা, ডাকলো বাবা। দরজার কাছে একটা খরগোশ আর দুটো মুরগি রেখে এসেছি, চলো ওগুলো চামড়া ছাড়িয়ে ফেলি। রুটি সেকা হতে হবে জলদি, পেট জ্বলে যাচ্ছে আমার, নেকড়ের মতন খিদে পাচ্ছে। খরগোশের ছাল ছাড়িয়ে বাইরের দেয়ালে টাঙিয়ে রাখলো বাবা। চমৎকার একটা শীতের টুবি হবে এবার এইটা দিয়ে। লরা ভুলতে পারছে না ইন্ডিয়ানদের কথা। বাবাকে জিজ্ঞাসা করলো জ্যাককে যদি তখন ছেড়ে দিত তাহলে ইন্ডিয়ানদের ছিঁড়ে খেয়ে ফেলতো না। হাতের ছুরিটা নামিয়ে রেখে গম্ভীর হয়ে গেল বাবা। বলল, জ্যাককে লেলিয়ে দেওয়ার কথা সত্যি মনে এসেছিল নাকি তোমাদের? মাথা নিচু করে লরা বলল, হ্যাঁ বাবা। আমি বারণ করে যাওয়ার পরেও? ভয়ানক কঠোর হয়ে গেল বাবার কণ্ঠস্বর। ভয়ে গলা শুকিয়ে গেছে লরার, কথা বলতে পারল না। মেরি বলল, হ্যাঁ বাবা। খানিকক্ষণ চুপ করে থাকলো বাবা, তারপর লম্বা শ্বাস ফেললো। ইন্ডিয়ানরা চলে যাওয়ার পর ঠিক মা যেমন ফেলেছিল। এখন থেকে, তীক্ষ্ণ স্বরে বলল বাবা, মনে রাখবে, এখন থেকে যা বলবো তাই করবে তোমরা। ভুলেও কোনোদিন আমার কথার অবাধ্য হবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা,
অস্ফুটের স্বরে বলল দুজন। জানো তোমরা জ্যাককে লেলিয়ে দিলে কি ভীষণ দুর্ঘটনা ঘটতে পারত? না বাবা, ও গিয়ে ঠিকই ওদের কামড় দিত, ভয়ানক বিপদে পড়ে যেতাম সবাই আমরা, বুঝেছো? হ্যাঁ বাবা, বললো বটে, কিন্তু না বুঝেই বলল। লরা জিজ্ঞাসা করলো, ওরা কি জ্যাককে মেরে ফেলতো? হ্যাঁ, আরো অনেক কিছু করতো। তোমরা দুজন মনে রাখবে, যাই ঘটুক না কেন তোমাদের যা বলা হবে ঠিক তাই করবে। কথা শুনে চললে তোমাদের কোনো ক্ষতি হবে না, বুঝলে? এবার একটা চমৎকার খাট বানিয়ে ফেললো বাবা। একটা কাবার্ড বানিয়ে দেয়ালের গায়ে ঝুলিয়ে রাখলো, তালাও লাগালো তাতে, যেন আবার এসে সব কর্মিল না নিয়ে যেতে পারে ইন্ডিয়ানরা। লরা আর মেরির খাট কতদিন পরে হবে তা আগের একটা কুঁড়ো খুলবে বলে স্থির করলো বাবা। ফলে যখন খুশি পানি তুলতে পারবে মা, খাল থেকে বয়ে আনতে হবে না রোজ রোজ। বাড়ির এক কোণে বেশ বড় করে গোল একটা দাগ টানলো বাবা, তারপর খুঁড়তে শুরু করলো। যতই মাটি তুলছে ততই ডুবে যাচ্ছে বাবা। এক সময় আর দেখা গেল না তাকে, শুধু খানিক পর পর এক গাদা মাটি উড়ে আসছে উপর থেকে। তারপর এক সময় কোদালটা উড়ে এসে পড়লো, পর মুহূর্তেই লাফিয়ে কিনারা ধরে উঠে এলো বাবা। একা এর বেশি আর খোঁড়া যাবে না, বললো বাবা, আরেকজন লোক লাগবে। বন্দুকটা নিয়ে প্যাটির পিঠে চড়ে রওনা হয়ে গেল বাবা লোকের খোঁজে। ফিরে এলো মোটা তাজা এক খরগোশ নিয়ে। মিস্টার স্কটের সঙ্গে চুক্তি হয়েছে, তিনি সাহায্য করবেন, বিনিময়ে তার কুয়ো খোঁড়ার সময় সাহায্য করবে বাবা। লরা, মেরি আর মা কখনো মিস্টার আর মিসেস স্কটকে দেখেননি। দূরে একটা উপত্যকার ঢালে চোখের আড়ালেই তাদের বাড়ি। লরা মাঝে মাঝে ধোঁয়া উঠতে দেখেছে ওদিকে। সকালে এসে হাজির হলেন মিস্টার স্কট। মোটা সোটা বেটে মানুষ তিনি, রোদে পুড়ে চামড়া খসে লাল হয়ে গেছে শরীর। হাসি খুশি দুইজনে মিলে প্রথমে কাঠ দিয়ে তৈরি করলো শক্তপোক্ত একটা সরকি কোল। নিচ থেকে মাটি ভরা বালতি মোটা দড়ির সাহায্যে উঠে আসবে উপরে, হাতল ঘোরালেই খালি বালতিটা নেমে যাবে নিচে। মিস্টার স্কট নিচে নেমে মাটি কাটলেন, বাবা চরকি ঘুরিয়ে উপরে তুলে নিয়ে এলো খালি একটা বালতি। আর বিকেলে বাবা নামলো নিচে, মিস্টার স্কট তখন ঘোরালো চরকি। প্রতিদিন সকালে মিস্টার স্কট নিচে নামবার আগে একটা বালতিতে মোমবাতি বসিয়ে আগুন জ্বেলে দেয় বাবা। বালতিটা নামানো হয় প্রথমে, যদি আলোটা ঠিক মতন জ্বলে তাহলে মিস্টার স্কট নিচে নেমে যায় রশি বেয়ে, মোমবাতি তুলে এনে নিমায় বাবা। কিন্তু প্রতিদিনই আপত্তি জানায় মিস্টার স্কট, এসবের কোনো অর্থ হয় না ইংলস, গতকাল ঠিক ছিল, আজ সকালেই বিষাক্ত গ্যাস এসে যাবে ওখানে, কি করে হয় বলা যায় না, উত্তর দেয় বাবা, সাবধানের তো মার নেই। এক সকালে বাবার নাস্তার খাওয়া শেষ হয়নি এমন সময় মিস্টার স্কট এসে হাজির। বাইরে থেকে ভেসে এলো হাসি খুশি এক গলা, এই যে ইংলস, এত দেরি কিসের, জলদি এসো, রোদ উঠে গেছে। কফি শেষ করেই বেরিয়ে গেল বাবা শীষ দিতে দিতে। চরকি কলের ক্যাচ ক্যাচ আওয়াজ শোনা গেল, মা বিছানা ঠিক করছে, লরা আর মেরি বাসন ধুচ্ছে। এমন সময় বাবার গলা শোনা গেল। স্কট, আরো জোরে ডাকলো বাবা, স্কট, স্কট। তারপর হাঁক ছাড়লো, ক্যারোলিন, ক্যারোলিন, জলদি এদিকে এসো একবার। দৌড়ে গেল মা, লরাও ছুটলো পেছন পেছন, জ্ঞান হারালো না। কি হলো, নিচে পড়েছে নাকি স্কট? বলল বাবা। আমাদেরও যেতে হবে এখন, মোমবাতি পাঠাওনি? জিজ্ঞাসা করলো মা। না, আমি মনে করেছিলাম ও নিশ্চয়ই দেখে নিয়েছে। একটা বালতির রশি কেটে সারিয়ে রাখলো বাবা, রশির প্রান্তটা চরকির কলের সঙ্গে বাঁধলো শক্ত করে। না চার্লস, তোমার যাওয়া ঠিক হবে না। বাবার মতলব বুঝে আপত্তি জানালো মা। যেতেই হবে আমায় ক্যারোলিন। না, তুমি যেতে পারবে না, যেও না চার্লস, লক্ষ্মীটি। একটু ভয় পেও না লক্ষ্মী আমার, বলল বাবা, দম আটকে রাখবো আমি, ওকে তো ওখানে মরতে দিতে পারি না বলো। প্যাটিকে নিয়ে সাহায্যের জন্য যাও, ঠিক আছে? তোমাকে ওর ভেতরে নামতে হবে না, অন্য কাউকে নিয়ে এসো। সময় নেই, যদি তোমাকে টেনে তুলতে না পারি? এইটা জিজ্ঞাসা করলো মা। পারবে পারবে, বলতে বলতে সরসর করে রশি বেয়ে নেমে গেল বাবা নিচে। কপালে হাত দিয়ে রোদ আড়াল করে নিচের দিকে চেয়ে রয়েছে মা। বুক লাফাচ্ছে লড়ার, বিস্ফোরিত চোখে চেয়ে রয়েছে ও মায়ের দিকে।
হঠাৎ লাফিয়ে সোজা হয়ে দাঁড়ালো মা, 2 হাতে ধরলো চরকির হাতল, গায়ে সব শক্তি দিয়ে ঘোরাবার চেষ্টা করছে মা ওটাকে। একটু ঘুরলো চরকির কল, তারপর আর একটু। লড়ার মনে হলো বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে কুয়োর নিচে, মা তুলতে পারছে না টেনে। একটু পরেই বাবার হাত দেখতে পেল লড়া, ওদিকে আসছে লরি রশিটা বেয়ে। তারপর মাথা দেখা গেল, হাঁপুড়ের মতন হাঁপাচ্ছে। কোনো মতে রশি ছেড়ে পা রাখলো মাটিতে, কিন্তু দাঁড়িয়েই থাকতে পারলো না, বসে পড়লো মাটির ওপর। চরকির কল ঘুরছে এবার জোরে, উঠে দাঁড়াচ্ছে বাবা। মা বলল, বসে থাকো চার্লস, বসো। লড়া, পানি নিয়ে এসো তো জলদি। 1 বালতি পানি নিয়ে এলো লড়া। দেখলো বাবা মা দুজনে মিলেই ঘোরাচ্ছে চরকির কলের হাতল। ধীরে ধীরে উপরে উঠে এলো 2য় বালতিটা, তার সঙ্গে বাঁধা রয়েছে মিস্টার স্কট, অজ্ঞান। ল্যাগ ব্যাগ করে ঝুলছে তার হাত পা। টেনে ওকে ঘাসের উপর শুয়ে দিল বাবা। নাড়ি দেখলো হাতের, বুকে কান ঠেকিয়ে শুনলো, তারপর বলল, শ্বাস নিচ্ছে, ঠিক হয়ে যাবে ক্যারোলিন, আমিও ঠিক আছি, শুধু মাথাটাই একটু ঘুরছে। এতক্ষণে কান্নায় ভেঙে পড়লো মা। কুয়ো লাগবে না আমার, আর আমি তোমাকে নামতেও দেব না ওর ভেতরে। জ্ঞান ফিরে পেয়ে কিছুটা ধাতস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন মিস্টার স্কট। যাওয়ার আগে বলে গেলেন, মোমবাতির ব্যাপারটা ঠিকই বলেছিলে তুমি ইঙ্গলস, আমি ভেবেছিলাম এসব নেহাতি ফালতু সময় নষ্ট। এবার নিজের ভুলটা বুঝতে পারলাম। হ্যাঁ, যেখানে বাতি নিভে যায় আমি জানি আমিও নিভে যাব, সাবধানের মান নেই। যাক, সব ভালো যার শেষ ভালো তার। সেই দিনটা কাজ বন্ধ থাকলো। বিকালের দিকে ছোট্ট একটা পোটলা বারুদ নিয়ে নামিয়ে দিল ডেনামাইট ফাটানোর জন্য বাবা। নিচের গ্যাস বেরিয়ে যাবে বলল বাবা। তারপর মোমবাতি জেলে নিচে নামিয়ে দেখা গেল কোনো অসুবিধা নেই, জ্বলছে মোমবাতি। এরপর থেকে নিচে নামবার আগে আগুন জেলে পরীক্ষা করে নেওয়ার কথা আর বলতে হয়নি মিস্টার স্কটকে। দ্রুত এগিয়ে চলল কাজ। শেষ 2 দিন শুধু কাদা উঠল। তারপর একদিন কুয়োর ভেতর থেকে ভেসে এলো বাবার গলা, জলদি জলদি টেনে তোলো স্কট, চোরাবালি। দৌড়ে কুয়োর ধারে এসে দাঁড়ালো লড়া। পাগলের মতন চরকির কলের হাতল ঘোরাচ্ছে মিস্টার স্কট। নিচ থেকে কেমন করে কল কল শব্দ ভেসে আসছে। বাবা উপরে উঠে খানিকক্ষণ হাঁপিয়ে নিল, তারপর বলল, যেই না শেষ কোপ দিয়েছি হাতল পর্যন্ত ঢুকে গেল, কোদাল মাটির ভেতরেই চলে গেল। ব্যাস, গল গল করে উঠে আসতে লাগলো শুধু পানি। বাবার প্রয়ের সঙ্গে সঙ্গেই উঠে এলো পানি, টলটল করছে এখন পানিতে ভরা কুয়ো। কয়েকদিনের মধ্যেই পুরো কাঠের তক্তা দিয়ে ঢেকে দিল বাবা ওই গর্তটা। মাঝে শুধু 4 কোণা একটা ঢাকনা, সেটা তুলেই পানি তুলতে পারবে বড়রা। ছোটদের কুয়োর ধারের কাছে যাওয়াও বারণ। কিন্তু দাঁড়াতে গিয়েই দেখলো যে ও আর পারছেই না, পড়ে গেল। ছুটে গেল জ্যাক, ওর গাল চেটে ওকে সুস্থ করে তুলতে চাইছে, কাঁদছে গলার ভিতর বিচিত্র শব্দ করে। হামাগুড়ি দিয়ে এগোলো লড়া। কোনো মতে খানিকটা পানি নিয়ে ফিরে আসতে পারলো বিছানার পাশে। 2 হাতে পাত্রটা ধরে ঢক ঢক করে খেয়ে নিল মেরি পানিটুকু। লেপের নিচে ঢুকে পড়লো লড়া জলদি করে, কারণ আবার শীত করতে শুরু করেছে। হঠাৎ এক সময় চোখ মেলে দেখলো লড়া, কালো একটা মুখ ঝুঁকে পড়ে দেখছে ওকে। হাসি ফুটলো মুখটায়, ঝকঝকে দাঁত বের করে আছে সে। বলল, ঢুক করে এটা খেয়ে নাও দেখি। এই তো ছোট্ট লক্ষ্মী মেয়ে আমার। ওর কাঁধের নিচে একটা হাত দিয়ে ওকে উঁচু করলো কালো লোকটা। মুখের কাছে ধরলো একটা কাপ। একটু মুখে যেতেই এমন তেতো লাগলো যে মাথাটা সরিয়ে নেওয়ার চেষ্টা করলো লড়া, কিন্তু কাপটাও সরে আসছে। শান্ত ভারী একটা কণ্ঠস্বর বলল, গিলে ফেলো খুকি, ওষুধ এটা। উপায়ান্তর না দেখে গিলে নিল লড়া ওষুধটুকু। আবার যখন চোখ মেললো দেখলো মোটা সোটা একটা মহিলা আগুন ধরাচ্ছে চুলায়। কালো নয়, মায়ের মতোই গায়ের রং। একটু পানি প্লিজ, বলল লড়া। মোটা মহিলা পানি নিয়ে এলেন। ঠান্ডা পানি খেয়ে লড়ার মনে হলো অনেকটা সুস্থ হয়ে গেছে। মেরি, বাবা মা সবাই ঘুমিয়ে। লড়া জিজ্ঞাসা করলো মহিলাকে, আপনি কে? আমি মিসেস স্কট, মৃদু হেসে বললেন মহিলা। কিছুটা ভালো লাগছে না এখন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, বলল লড়া সবিনয়ে। 1 কাপ চিকেন স্যুপ ধরলেন মহিলা লড়ার মুখের সামনে। ভালো মেয়ের মতন এইটুকু খেয়ে নাও, গায়ে জোর পাবে। গুড।
এবার ঘুমিয়ে পড়ো, কোনো চিন্তা নেই, তোমরা সবাই সেরে না ওঠা পর্যন্ত আমি থাকছি এখানেই। সকালে উঠে শরীরটা অনেক ঝরঝরে লাগলো লরার, কিন্তু মিসেস স্কট ওকে উঠতেই দিলেন না। বললেন, আগে ডাক্তার এসে দেখুন, তারপর ওঠা যাবে। শুয়ে শুয়ে লোরা দেখলো ঘর বাড়ি গোছ গাছ করছে মিস্টার স্কট। তারপর ওষুধ খাওয়ালেন বাবা, মা আর মেরিকে। এবার লড়ার পাড়া। ছোট্ট একটা কাগজের পুড়িয়া খুলে ভেতরের ভয়ঙ্কর তেতো পাউডার ঢাললেন তিনি লড়ার হাঁ করা মুখে। তারপর হাতে ধরিয়ে দিলেন এক গ্লাস পানি। একটু পরেই এলেন আবার ডাক্তার। অসম্ভব কালো ডাক্তারের গায়ের রং, ট্যান শরীর, কিন্তু ঝকঝকে হাসিটা চমৎকার। বাবা মায়ের সঙ্গে কথা বলেই বেরিয়ে গেলেন ব্যস্ত পায়ে। মিসেস স্কট বললেন, ক্রিকেট দুই ধারে যত সেটলার বাড়ি করেছে সব কজন জ্বরে পড়েছে, যত্ন নেওয়ার লোক নেই, তাই তিনি একের পর এক বাড়িতে গিয়ে সাধ্যমতো যা করবার করছেন। তবে আপনাদের ব্যাপারটা অসাধারণ, সব কজন একই সঙ্গে শয্যাশায়ী। ডক্টর ট্যান যদি হঠাৎ এদিকে না আসতেন তাহলে আপনাদের কেউই বাঁচত না নিঃসন্দেহে। ইন্ডিয়ানদের চিকিৎসা করেন ডক্টর ট্যান। এই বাড়ির পাশ দিয়ে ইন্ডিপেন্ডেন্স শহরে যাচ্ছিলেন। অবাক ব্যাপার যে জ্যাক অপরিচিত মানুষকে সহ্য করতে পারে না, বাবা মা না বললে বাড়ির কাছে ঘেঁষতেই দেয় না, সেই জ্যাকই এগিয়ে গিয়ে সাধাসাধি করে ডেকে এনেছে ডাক্তার ট্যানকে। তিনি এসে আধ মরা অবস্থায় পান আপনাদের সবাইকে এই বাড়িতে। একদিন এক রাত ছিলেন তিনি এখানে। তারপর মিসেস স্কট এসে ছুটি দিয়েছেন তাকে। তখন চোরকির মতন ঘুরছেন তিনি এ বাড়ি ও বাড়ি, ওষুধ দিচ্ছেন। পরদিন বিছানা ছেড়ে উঠে পড়ল বাবা, তারপর দিন লড়া, তারপর মা আর মেরি। শুকিয়ে হাড় সর্বস্ব হয়ে গেছে সবাই, দুর্বল কিন্তু সামলে উঠছে দ্রুত। কাজেই বিদায় নিল মিস্টার স্কট আর মিসেস স্কট। মা ধন্যবাদ দেওয়ার চেষ্টা করতে মিসেস স্কট বললেন, ও মা, ধন্যবাদ আবার কিসের? দরকারে কাজে লাগতে না পারলে আর প্রতিবেশী বা কিসের? আরও বেশ কিছুদিন তেতো ওষুধ খেতে হলো ওদের, গায়ের জোর আর নেই। তাই ঘরে বসে মার জন্যই চমৎকার একটা রকিং চেয়ার বানিয়ে ফেললো বাবা। খুশিতে চোখ দিয়ে পানি এসে গেল মায়ের। শীত এসে পড়েছে, ঠান্ডা বাতাস হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। এদিকে গোছ গাছ করে বাবা গেল ইন্ডিপেন্ডেন্স শহরে কিছু কেনাকাটা করতে। 5-6 দিন লাগবে তার ফিরতে। সেই কদিন প্রতিবেশী মিস্টার এডওয়ার্ডস এসে বনিকে খাইয়ে আর গরুর দুধ দুইয়ে গেলেন। তার কাছেই জানা গেল ইন্ডিয়ানরা ফিরে এসেছে ওদের গ্রামে। এখন সাবধানে থাকা দরকার। জ্যাককে ঘরের ভিতর রাখা উচিত, আর বাবার রেখে যাওয়া পিস্তলটা লোড করে রাখা উচিত বালিশের পাশে। মিসেস স্কটও বেড়াতে এসে বিপদের আভাস দিয়ে গেলেন। মিসেস স্কট নাকি কোথায় শুনে এসেছেন ঝামেলা পাকাবে ইন্ডিয়ানরা। বেটারা চাষ আবাদ করবে না, বুনো পশু পাখির মতন ঘুরে বেড়াবে দেশময়, তারপরেও দেশ নাকি ওদের। আরে বাবা, যে ফসল ফলাবে জমি তো তারই হওয়া উচিত, অন্তত আমার বিবেক তো তাই বলে। অস্থির হয়ে আছে জ্যাক। বাবা চলে যাওয়ায় যেন গোটা পরিবারের দায়িত্ব পড়েছে ওরই কাঁধে। একবার বাইরে যায়, আস্তাবলে গিয়ে দেখে আসে গরু ঘোড়া সব ঠিক আছে কিনা। তারপর বাড়িটার চারপাশে এক চক্কর দিয়ে ঘরে এসে দেখে এখনো সহি সামলতে আছে কিনা সবাই। ইন্ডিয়ানদের উপস্থিতি স্পষ্ট টের পাচ্ছে ও, তাই খুবই দুশ্চিন্তায় আছে। বাবার জন্য অপেক্ষা করতে করতে হাঁপিয়ে উঠেছে লরা আর মেরি। শেষ দিনটা যেন আর কাটতেই চায় না। সারাটা দিন একটু পর পর খাড়ির ধারের পথের দিকে চেয়ে রয়েছে ওরা। সন্ধ্যায় মা দরজা লাগিয়ে দেওয়ায় জানলা দিয়ে তাকিয়ে থেকেছে, কিন্তু আসেনি বাবা। মার অনুমতি নিয়ে রাত জেগে একটা বেঞ্চে বসে কাটিয়েছে অনেকক্ষণ, হাই তুলছে, তবুও আসেনি বাবা। তারপর যখন ঘুমের ঘরে হুড়মুড় করে পড়ছে ওরা, তখন দেখলো মা তুলে ওদের নিয়ে যাচ্ছে বিছানায়। মাঝরাতে ঘুম ভেঙে যেতেই দেখলো লড়া এসে পড়েছে বাবা। সে কি আনন্দ, লাফিয়ে এসে কোলে চড়েছে। বাবা বাড়িতে থাকলে বুকটা যেন ভরা থাকে, বাবা না থাকলে মনে হয় সব ফাঁকা। মার তালিকা মতন সবই এনেছে বাবা শহর থেকে। সাদা চিনি, কর্নমেল, চর্বিদার মাংস, লবণ, পেরেক, তামাক,
কিছুই বাদ পড়েনি। সেই সঙ্গে জানলার জন্য 8 টুকরো কাঁচ। এখন থেকে শীতকালেও ঘরের ভিতরে আলো পাবে ওরা, দরজা জানলা বন্ধ করার পরেও। কয়েকদিন প্রবল ঝড় বৃষ্টি পর আবার সূর্যের মুখ দেখা গেল। বাড়ির পাশে সরু ট্রেল ধরে ঘোড়ায় চড়ে যাচ্ছে ইন্ডিয়ানরা, কিন্তু একবারও তাকাচ্ছে না এদিকে, যেন এই বাড়িটার কোনো অস্তিত্বই নেই। ভেবেছিলাম এটা ওদের প্রাচীন কোনো ট্রেল, ব্যবহার হয় না এখন আর, বলল বাবা। আগে জানলে ওদের হাই রোডের পাশে এ বাড়ি বানাতামই না আমি। ইন্ডিয়ানদের পছন্দ হয় না জ্যাক, দেখলেই ঘেউ ঘেউ করে। ওকে আর কি দোষ দেবো, বলল মা। ইদানিং এত বেড়েছে যে চোখ তুললেই দেখা যায় একটা না একটা ইন্ডিয়ান। কথাটা বলে চোখ তুলেই দেখতে পেল মা, ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন দীর্ঘদেহী ইন্ডিয়ান। সর্বনাশ, আঁতকে উঠল মা। কোনো আওয়াজ না করে লোকটার উপর ঝাঁপিয়ে পড়তে গেল জ্যাক। ঠিক সময় মতন খপ করে ওর কলার ধরে টেনে ধরে আনলো বাবা। নড়ল না, তাই চোখের পাপড়ি পর্যন্ত ফেললো না ইন্ডিয়ানটা। কোনো কুকুরটার অস্তিত্বই নেই। হাউ, বলল লোকটা বাবাকে। জ্যাক খাটের পায়ের সঙ্গে বাঁধতে বাঁধতে বাবা বলল হাউ। ঘরের ভেতরে এসে চুলোর ধারে মেঝেতের উপর বসলো ইন্ডিয়ান লোকটা। বাবাও এসে তার পাশে বসলো মেঝেতে। বাবা মাকে ডিনার তৈরি করতে বলল। যতক্ষণ মা রান্না শেষ না হলো চুপচাপ বসে রইল দুজন। দুটো টিনের প্লেটে খাবার বেড়ে এগিয়ে দিল মা। চুপচাপ খেয়ে নিল দুজন। খাওয়ার পর তামাক এগিয়ে দিল বাবা। দুজনেই পাইপে তামাক ঠেসে ধোঁয়া টানলো চুপচাপ। তামাক খাওয়ার পর কি যেন বলল বাবা লোকটাকে। বাবাও মাথা নেড়ে বলল নো স্পিক। কিছুক্ষণ চুপ করে বসে থাকলো ইন্ডিয়ান, তারপর উঠে নিঃশব্দে বেরিয়ে গেল। বাপরে বাপ, বলল মা। ছুটেই জানলার ধারে গিয়ে দাঁড়ালো মেরি আর লরা। দেখা গেল ঘোড়ায় চেপে চলে যাচ্ছে লম্বা লোকটা, রাইফেলটা উড়ু অবধি আড়াআড়ি ভাবে রাখা। বাবা বলল লোকটা সাধারণ কেউ নয়, ওসেসদের নেতা গোছের কেউ হবে। মাথায় বাঁধা রঙিন ফিতে দেখলেই আন্দাজ করা যায়। মনে হলো ফ্রেঞ্চ বলছে লোকটা। মাথা নাড়ল বাবা। ইস, যদি কিছুটা শিখে রাখতাম সময় থাকতে। ওরা আমাদের না খাটিয়ে নিজেদের মতন থাকতে পারে না, বিরক্ত কণ্ঠে বলল মা। এই লোকটা তো দেখলাম বেশ ভদ্র ব্যবহার করলো, বলল বাবা। তুমি ভেবো না, আমরা ওদের বিরক্ত না করলে আর জ্যাককে একটু সামলে রাখতে পারলে ওরাও আমাদের আর বিরক্ত করবে না, কোনো গোলমালও বাঁধাবে না। কিন্তু ঠিক পরদিন সকালেই ঘর থেকে বেরিয়ে দেখলো বাবা সেই লম্বা ইন্ডিয়ান ঘোড়সাওয়ার পথ আটকে দাঁড়িয়ে আছে জ্যাক। দ্রুত পায়ে এগোলো বাবা। বাবাকে দেখে রাইফেল তাক করলো লোকটা জ্যাকের দিকে। এক ছুটে এগিয়ে গিয়ে জ্যাকের কলার ধরে টান দিয়ে ওকে সরিয়ে আনলো বাবা ট্রেইলের ওপর থেকে। নিজেদের পথেই চলে গেল ইন্ডিয়ানটা। আর একটু দেরি হলেই গেছিল বলে জ্যাককে সবসময় চেন দিয়ে বেঁধে রাখবার ব্যবস্থা করলো এবার বাবা। জ্যাক গিয়ে বেঁধে রাখার জন্য খুবই ক্ষিপ্ত হলো, অনেক আপত্তিও জানালো জ্যাক, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই ওকে বাঁচানোর। জ্যাকের ধারণা রাস্তাটা ওর মনিবের, আর কারোর চলাচলের অধিকার নেই এই ট্রেলে। ঘাসগুলো হলদেটে হয়ে আসে, বাতাসের জোর বাড়ছে, কান পাতলেই মনে হচ্ছে কারুর করুণ বিলাপ, যেন জেনে গেছে যা চায় কোনোদিনই তা পাবে না সে খুঁজে। বাড়ছে ঠান্ডা ক্রমশ। এই সময় গোটা শীতের জন্য মাংস সংগ্রহ করতে লাগলো বাবা। রোজ শিকারে বেরোচ্ছে, মেরে আনছে হরিণ, খরগোশ আর জংলি মোরগ। ফাঁদ পেতে রাখছে খাড়ির নিচে, ভোঁদর, মাস্কারাট আর মিঙ্ক, এমনকি নেকড়ে আর শেয়ালও মারছে। চামড়া ছাড়িয়ে ঝুলিয়ে রাখছে বাড়ির ভেতরে। চামড়াগুলো শুকিয়ে গেলে গোল করে মুড়িয়ে রেখে দিচ্ছে আরও অনেক কিছুর জন্য। শহরে বিক্রি হবে এই চামড়া। বাবা শিকারে বেরিয়ে যেতেই একদিন দুজন ইন্ডিয়ান এসে ঢুকলো বাড়িতে, যেন বাড়িটা ওদেরই। একজন মার কাবার থেকে কর্ন ব্রেড চা পেল তুলে নিল, অন্যজন নিল বাবার টোরাবক ব্যাগ। তারপর চট করে তুলে নিল বাবার একদিনের জমানো চামড়ার বান্ডিল। সবার চোখের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে জিনিসগুলো, কিন্তু কিচ্ছু বলবার উপায় নেই। জানলার কাছে গিয়ে একজন কর্কশ গলায় কি যেন বলল অপরজনকে, সেও জবাব দিল সেই সুরেই। তারপর ধূপ করে চামড়ার বান্ডিলটা ফেলে দিয়ে শুধু কর্নব্রেড আর তামাক নিয়ে চলে গেল ওরা। যাক, হাঁপ ছেড়ে বলল মা, লাঙল আর বীজগুলো ফেলে গেছে। কোথায় লাঙল? জিজ্ঞাসা করলো মা।
ওগুলো বেচেই তো কেনা হবে আগামী বসন্তে সব, উত্তর দিল মা। বাবা ফিরে এসে সব শুনে চুপ করে থাকলো অনেকক্ষণ, তারপর বলল, তেমন কোনো অঘটন ঘটেনি তাই রক্ষে। এদিকে এদের হাত থেকে তো আর বাঁচা যাবেই না, এভাবে তো আর পারা যায় না চার্লস। শীঘ্রই ক্যারোলিন, শীঘ্রই, সান্ত্বনা নিল বাবা। এদেরকে সরকার সরে যেতে বলেছে আরো পশ্চিমে। দেখছো না সাদা মানুষ ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে, বসতি করছে এদিকে। আর খুব বেশি দেরি নেই ক্যারোলিন। শেষ হলো লিটল হাউস অন দ্য প্রেরির প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি আসছি পরের পর্বটি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর অবশ্যই গল্প শুনতে থাকবেন। আজ তবে চলি, টাটা।